আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 56তম ক্লাস এবং দণ্ডবিধির 8ম ক্লাস। আজকে আমরা আমাদের যে সাজেশন সেই সাজেশনের 11 এবং 12 এই দুইটা প্রশ্ন আলোচনা করব, এবং 11 এবং 12 প্রশ্নের মধ্যে আমাদের যা যা আছে তাই হলো: অবৈধ বাধা পড়বো, অবৈধ আটক করব, চুরি পড়বো, চোরাই মাল পড়বো, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি পড়বো, দস্যুতা বা ছিনতাই পড়বো, ডাকাতি করবো। এই এই অপরাধগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত, এই অপরাধের সংজ্ঞা কি, কিভাবে সংগঠিত হয় এবং সাজা কি, এইগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো সর্বপ্রথম আমরা আজকে যেটা দেখতেছি, আমাদের স্ক্রিনে দেখেন 11 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে অবৈধ বাধা বা রংফুল রেস্ট্রেইন এবং অবৈধ আটক রংফুল কনফাইনমেন্ট বলতে কি বোঝো, বর্ণনা করো। তো এখানে একটা জিনিস দেখেন, যদিও যে কোনো অপরাধের আমরা যদি দেখি যে ইংলিশ নাম একটাই, ইংরেজি নাম একটাই, কিন্তু বাংলায় অনেকগুলো নাম হয়। আর এই রংফুল রেস্ট্রেইন, এটার নাম রংফুল রেস্ট্রেইন ইংরেজিতে, বাট বাংলায় অবৈধ বাধাও বলে, বেআইনি বাধাও বলে। বুঝতে পারছেন? এবং অবৈধ আটকের আর একটা নাম হচ্ছে অবৈধ অবরোধ বা বেআইনি অবরোধ। অবরোধ বলতে কি বুঝো, বর্ণনা করো। 10 দিনের অধিক সময়ের জন্য একজনকে যদি অবৈধভাবে আটক করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি। এছাড়া আর একটা প্রবলেমেটিক প্রশ্ন আছে। তো সরাসরি আমরা উত্তরে চলে আসি। আমরা উত্তরে যদি চলে আসি, দেখেন যে আমরা উত্তর দেখেন যে দণ্ডবিধি 1860-এর, ওয়ালাইকুম আসসালাম, দণ্ডবিধি 1860-এর, ইকটার সাহেব ভালো আছেন? জি। দেখেন দণ্ডবিধি 1860-এর 339 ধারা থেকে আন্ডারলাইন করেন 348 ধারা পর্যন্ত বেআইনি বাধা বা বেআইনি আটক সম্পর্কে আলোচনা। বেআইনি বাধা এবং লেখেন, বা না বাটা কেটে এবং লেখেন, কি হবে বলেন? বেআইনি বাধা এবং বেআইনি আটক সম্পর্কে আলোচনা করছে। কত ধারা থেকে কত ধারা? 339 থেকে কত, 348। যেখানে 339 ধারা বেআইনি বাধা এবং 340 ধারায় বেআইনি আটককে সংজ্ঞায়িত, বানানটা জায়গা ভুল আছে, এত এডিট করলাম তারপরে এই জায়গা ভুল থেকে গেছে। দেন সংজ্ঞায়িত, অনেশ্বর, জয় আকার, অন্তস্থ রস্যি ত, সংজ্ঞায়িত বানানটা ভুল আছে, একটু ঠিক করে নেন। স্ক্রিনে আমি লেখা দেখাই দিচ্ছি, সংজ্ঞায়িত বানান যেভাবে লিখলাম এইভাবে আপনারা একটু লেখেন। তো এখন আমরা এখানে পড়ার আগে একটু বুঝি যে কোনটারে আসলে বেআইনি বাধা বলে আর কোনটারে আসলে বেআইনি আটক বলে। বেআইনি বাধা আসলে যখন কোনো ব্যক্তির যেদিকে যাওয়ার অধিকার আছে সেই দিকে যেতে যদি কেউ তাকে বাধা দেয়, মানে একদিক থেকে বাধা। ধরেন আপনার ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার অধিকার আপনার আছে। এখন সরকারি ভাবে কেউ বাধা দেয় নাই, একজন ছাত্র বলতেছে যে তুমি এই জায়গা থেকে হাঁটতে পারবা না, তাহলে এই যে যে তুমি দরকার হলে তুমি অন্য দিক দিয়ে যাও, বাট এই দিক দিয়ে যাইতে পারবা না, তাহলে এই বাধাটারে কি বলে? বেআইনি বাধা বা অবৈধ বাধা। মানে যেখানে যাওয়ার আপনার আইনগত অধিকার আছে। অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখবেন, কি অধিকার থাকা লাগবে? আইনগত অধিকার। কারো বাসায় ঢোকার কিন্তু আইনগত অধিকার আপনার নাই। সো কেউ যদি কারো বাসায় ঢুকতে না দেয়, এটারে কিন্তু বেআইনি বাধা বলা যাবে না। আমরা একটু পরে, অর্থাৎ বেসরকারি জায়গার ক্ষেত্রে বেআইনি বাধা হয় না। বেআইনি বাধা হয় কিসের ক্ষেত্রে? সরকারি জায়গায়। এবং কয় দিক থেকে বাধা? একদিক থেকে। এটা হলো বেআইনি বাধা, রংফুল রেস্ট্রেইন। এটা বেসরকারি জায়গায় হয় না। তাহলে আমরা বেআইনি আটকটাও শিখে ফেলি। যদি কাউরে বাধা দেওয়া হয় সকল দিক থেকে, চতুর্দিক থেকে, অথবা কি সকল দিক থেকে, তাহলে সেই বেআইনি বাধারে হয়ে যায় বলে কি? বেআইনি আটক। এবং কাউরে একটা রুমে আটকায় রাখছে, কাউরে একটা বিল্ডিং এর ভিতর আটকায় রাখছে, কাউরে একটা মাঠের গন্ডির বাইরে যেতে দিচ্ছে না, তাহলে মানে তুমি মাঠের মধ্যে দিয়ে ঘোরো, বাট মাঠের চারপাশের বাইরে তুমি যেতে পারবে না, তাহলে এটা হচ্ছে কি? বেআইনি আটক, অবৈধ আটক। অর্থাৎ একদিক থেকে যদি বাধা দেওয়া হয় সেটাকে বলে বেআইনি বাধা। আর বেআইনি আটক হলো কয় দিক থেকে দেবে? চতুর্দিক থেকে এবং অথবা সকল দিক থেকে। এখানে আর একটা জিনিস হলো যে বেআইনি বাধা কিন্তু কোন জায়গায় হয়? শুধু সরকারি জায়গায়। কিন্তু বেআইনি আটক এটা সরকারি জায়গায় হয়, আবার কি বেসরকারি জায়গায়ও হয়।
এবং বেআইনি বাধার ইংরেজিতে বলে রংফুল রেস্ট্রেইন, বেআইনি আটকরে বলে রংফুল কনফাইনমেন্ট। একটু পড়া শুরু করি, দেখেন। অবৈধ বাধা বা বেআইনি বাধা বা রংফুল রেস্ট্রেইন, যদি কোনো ব্যক্তিকে একদিক থেকে বাধা প্রদান করা হয় তবে উক্ত বাধাকে অবৈধ বাধা বা রংফুল রেস্ট্রেইন বলে। দণ্ডবিধির 339 ধারা মতে, আন্ডারলাইন করেন কত ধারায়, 339 ধারার মধ্যে কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার আছে, এই অধিকার আন্ডারলাইন করেন, মানে আপনার কিন্তু কোথাও গমনের কি থাকা লাগবে, অধিকার। সব জায়গায় গমনের অধিকার কিন্তু আপনার নাই। যেদিকে গমনের অধিকার আছে তাকে সেই দিকে গমনে বাধা দেওয়া হলে তাকে অবৈধ বাধা দান করা হয়েছে বলে গণ্য করা হবে। আমাদের দেশে একটা মানে বিভিন্ন জায়গায় একটা এমন আছে, ধরেন নিচু সম্প্রদায়ের লোক, হরিজন সম্প্রদায়, তারে কিছুদিন আগে বগুড়া একটা ঘটনা ঘটছে যে তারে রেস্টুরেন্টে বসতে দেওয়া হয় নাই, শুধু সে অমুক সম্প্রদায়ের লোক বলে। তাহলে এই জায়গা তারা কি বাধা দিছে বলেন তো? সে কিন্তু ওর বিরুদ্ধে মামলা করতে পারে, কিসের জন্য? বেআইনি বাধার জন্য। এখন আপনি যদি বলতে পারেন যে রেস্টুরেন্ট তো নর্মাল, রেস্টুরেন্ট তো বেসরকারি জায়গা, বেসরকারি জায়গা ঠিক আছে, বাট তুমি তো অন্যদের তো সকলে তুমি ঢুকতে দিচ্ছ, বাট আমারে ঢুকতে দিচ্ছ না শুধুমাত্র কিসের জন্য? আমার জাতি বা আমার গোত্রের জন্য। তো এটাও এক ধরনের কি বাধা? বেআইনি বাধা। তারপরে দেখেন ব্যাখ্যা, যে কোনো বেসরকারি স্থল বা জলপথে, এটা আন্ডারলাইন করেন গুরুত্বপূর্ণ, কোনো বেসরকারি স্থল বা জলপথে বাধা দানের ক্ষেত্রে বেআইনি বাধার বিধানাবলী প্রযোজ্য না। স্থল বা কি, জলপথ। তো এখন আমরা বেআইনি বাধার উপাদানগুলো যদি দেখি, আমি একটা জিনিস এখানে মনে রাখবেন, আমাদের দণ্ডবিধির কোন ধারা এই হুবহু আমার মনে রাখার দরকার নেই, আপনি তার ধারাটা মনে রেখে নিজের মতো করে লিখবেন, যে যদি কোনো ব্যক্তি যেদিকে তার যাওয়ার আইনগত অধিকার আছে তাকে যদি সেই দিকে না যেতে দেওয়া হয় তাহলে তাকে বেআইনি বাধা দেওয়া হয়েছে বলে কি গণ্য হবে। তারপরে ব্যাখ্যা আমি বলে দিলাম যে এটা বেসরকারি স্থল বা জলপথে বাধা দানের ক্ষেত্রে বেআইনি বাধার বিধানাবলী প্রযোজ্য হবে না। তারপর উপাদান দেখেন, বেআইনি বাধার ক্ষেত্রে একদিক থেকে বাধা হতে হবে। কয় দিক থেকে? একদিক থেকে। অবশ্যই কোথাও গমনে আইন, আন্ডারলাইন করেন, কোথাও গমনে আইনগত অধিকার। আইনগত অধিকারটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনার কোথাও গমনে আইনগত অধিকার হতে হবে। বেসরকারি স্থল বা জলপথের ক্ষেত্রে বেআইনি বাধার বিধানাবলী প্রযোজ্য হবে না। কিসের ক্ষেত্রে? বেসরকারি স্থল বা জলপথের। তাহলে আমার যে কোনো জিনিসের উপাদান লেখা কিন্তু খুবই সোজা। ধরেন আপনি খাইছেন পায়েস, এখন আপনারা বললো যে পায়েস খাইছে, পায়েসের উপাদান লিখো। পায়েসে কি কি থাকে? চাল থাকে, দুধ থাকে, চিনি থাকে, পানি থাকে, লিখে দিলেন এর উপাদান। তার মানে সংজ্ঞা আমি যা লিখছি ওই জায়গা থেকে আমার বের করতে হবে কি উপাদান, যে এতে আছে এতে আছে। তো উপাদান লিখলে আপনার ওই জিনিসটার সংজ্ঞা আরো দেখতে আরো ভালো হয়, আর মার্কের জায়গা বেশি পাওয়া যাবে। এখন আমরা উদাহরণে চলে আসি, দেখেন উদাহরণে যদি আমরা আসি, যে ক এর যে রাস্তায় চলাচল করার অধিকার আছে সেই পথে খ বিঘ্ন সৃষ্টি করে এতে ক এর চলাচল বাধাগ্রস্ত হয়। এখানে খ এর কি তো অপরাধ হলো কি বেআইনি বাধা দানের অপরাধ। বাট যদি এরকম হতো যে ক এর যে রাস্তা দিয়ে চলাচলের অধিকার নাই সেই পথে তার চলাচল করতে দেওয়া হয় নাই, তাহলে এটা কি বেআইনি বাধা হতো কিনা বলে? কারণ তার তো অধিকারই নাই। শাস্তি দেখেন, সংজ্ঞা দিছে কততে? 39। শাস্তি দিছে দেখেন, যে দণ্ডবিধি 1860-এর 341 ধারা মতে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করেন অবৈধভাবে বাধা দান করে সেই ব্যক্তি, এই যে গোল দেন, বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদে 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ 500 টাকা পর্যন্ত হতে পারে, এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে বেআইনি বাধার শাস্তি কি? 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড কত? 500 টাকা অথবা উভয়। আমরা চলে আসি অবৈধ আটক বা বেআইনি আটক বা অবরোধ। অবরোধ বলে মানে আটকের আর একটা প্রতিশব্দ হচ্ছে কি অবরোধ। রংফুল কনফাইনমেন্ট, ইংরেজিতে বলে রংফুল কনফাইনমেন্ট। দেখেন আমরা একটু পড়া শুরু করি, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে চতুর্দিক বা আন্ডারলাইন করবেন সকল দিক থেকে বেআইনি বাধা প্রদান করে তবে উক্ত বাধাকে বেআইনি আটক বা বেআইনি বাধা। তার মানে বলেন তো, বেআইনি আটকের মধ্যে বেআইনি বাধা আছে কিনা? বেআইনি আটকের মধ্যে কি বেআইনি বাধা আছে। যখন কাউকে বাধা দেওয়া হয়, আগে তো দিছিল একদিক থেকে, আর এখন দিচ্ছে কোন দিক থেকে? চতুর্দিক। এখন আবার যদি আবার বলেন যে উপর দিক তো বাধা দেন, এই কারণে সকল দিক, সকল দিক থেকে বাধা দিলে তখন সেটা হয়ে যাবে বেআইনি আটক বা বেআইনি
অবরোধ। এবং এটার সংজ্ঞা দিচ্ছে দেখেন দণ্ডবিধির 340 ধারা মতে, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে বিরত রাখার জন্য অবৈধভাবে বাধা দান করে, সেই ব্যক্তিকে অবৈধভাবে আটক করে বলে বিবেচিত। আমরা অনেক সময় এমন হয় যে কাউরে ধরে একটা রুমের মধ্যে আটকায় রাখছে, এটা কি? বেআইনি আটক। রুমের মধ্যে আটকানো মানে কি? সে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারতেছে না। যদি এরকম হয় যে একটা 5 তলা বাড়িতে আটকায় রাখছে, সে 1 তলা 5 তলা সব জায়গায় যাইতে পারতেছে, বাট বাড়ির বাইরে যাইতে পারতেছে না, তাইলে কি হবে? এটাও কিন্তু আটক। জি। তো ব্যাখ্যা দেখেন যে বেআইনি আটক এবং অবরোধ সরকারি ও বেসরকারি উভয় স্থানে হতে পারে। তাহলে এটাও ওটার সাথে এটার আমরা আর একটা পার্থক্য পেলাম, যে বাধা হতে পারে শুধুমাত্র সরকারি জায়গায়, বেসরকারি জায়গায় কি হতে পারে না। আর আটক সরকারি জায়গায়ও হতে পারে, বেসরকারি জায়গায়ও হতে পারে। উপাদান দেখেন, উপাদানের একটা আকার দেন, উপাদানের আকারটা দেন। উপাদান: বেআইনি আটকের ক্ষেত্রে চতুর্দিক বা সকল দিক থেকে বাধা প্রদান করা হয়, এটা আমরা জানি। সরকারি বেসরকারি উভয় স্থানে বেআইনি আটক হতে পারে, এটাও আমরা কি জানি। বেআইনি আটকের মধ্যে বেআইনি বাধা বিদ্যমান থাকে। আচ্ছা, উদাহরণ দেখেন। ক খ কে একটি ঘরে যেতে বাধ্য করে এবং সেখানে তালাবদ্ধ করে রাখে। এখানে ক অবৈধ আটক এবং অবৈধ অবরোধের বা অবৈধ অপরাধের অপরাধ সংগঠন করেছে। আমরা একটু শাস্তিতে চলে আসি। শাস্তিতে দণ্ডবিধি 1860-এর আমরা এতক্ষণ ধরে জানলাম যে বেআইনি আটকের সংজ্ঞা দিছে 340, আর শাস্তি শুরু হয়েছে দেখেন 42 থেকে। 342 ধারার মধ্যে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ 1000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে বলেন তো, বাধার শাস্তি কত? 1 মাস, বিনাশ্রম 500। আর আটকের শাস্তি আবার যে কোনো বর্ণনার 1 বছর 1000, বা উভয়। মানে এখানে এই সাজার আদালত ইচ্ছা করলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, কোনো অর্থদণ্ড নাও দিতে পারে। আবার কোনো কারাদণ্ড নিয়ে যদি শুধু অর্থদণ্ড দিতে চায়, কোনো কারাদণ্ড না দিয়ে শুধু অর্থদণ্ড দিলে দিবে কত? 1000। আবার ইচ্ছা করলে কারাদণ্ডের সাথে অর্থদণ্ডও দিতে পারে। যদি কোথাও বা বা থাকে, তার মানে ওনার কাছে অপশন আছে, উনি ইচ্ছা করলে এক একটা একটা দিতে পারে অথবা উভয়ও দিতে পারে। কিন্তু যদি এবং থাকতো যে 1 বছরের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা, তাহলে কি বলেন? দুইটাই দিতে পারতো। এবং থাকা মানে কি? দুইটাই দিতে পারতো। আচ্ছা, আমরা এই 343 ধারাটা দেখেন। 3 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ, মানে যদি কাউরে আটক রাখা হয় 3 দিনের, সর্বনিম্ন 3 দিন অথবা তার বেশি, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে 3 বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক করে, সে ব্যক্তি যে কোনো বর্ণের, হয়ে গেছে যে কোনো বর্ণনা লেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে 3 দিন বা তার বেশি যদি আটক রাখা হয়, তাহলে সেটা শাস্তিযোগ্য কত দাঁড়ায়? 43 দাঁড়ায়। রং হচ্ছে, লাইট চালাই দিন। তো তো দেখেন, বর্ণনার 3 দিন বা ততোধিক দিনের জন্য যদি কারাদণ্ড মানে আটক রাখা হয়, তাহলে সাজার পরিমাণ হয়ে যাবে কত? যে কানুনটা 2 বছর, অর্থদণ্ড বা উভয়। 344 ধারাটা দেখেন। তিনের বেশি, জি, তিনের বেশি, সর্বনিম্ন 3 দিন। 10 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ, কাউরে অবৈধভাবে আটকে রাখছে কয়দিন? 10 দিন অথবা তার বেশি। দেখেন সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন কয়দিন? 10। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে 10 বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণে রয়ে গেছে, আবার বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা দেখেন এবং আছে, পাইছেন? আগের ধারাগুলোতে কিন্তু এবং ছিল না, কি ছিল? বা। আর এটা আছে এবং। মানে যদি কাউরে এই জায়গা যদি, এই রুমে যদি কাউকে 10 দিন আটক রাখা হয়, তাহলে যারে আটক রাখা হলো সে মামলা করবে কত ধারায়? 344 ধারায়। এবং এই ক্ষেত্রে যে আটক রাখছে তার সাজা হতে পারে কত? 3 বছর পর্যন্ত হতে পারে, এবং কি অর্থদণ্ডে দণ্ডিত হবে।
বাট বাধা দানের ক্ষেত্রে কিন্তু এরকম আলাদা কোনো ধারা নাই যে আপনি একদিনের জন্য বাধা দিলে কি হবে, 2 দিনের জন্য বাধা দিলে কি হবে, 3 দিনের জন্য বাধা দিলে কি হবে, এরকম কোনো কিছু কিছু নাই। তাহলে আমরা বেআইনি বাধার সংখ্যা পাইছি 339, আর শাস্তি পাইছি 341, আর আটকের সংখ্যা পাইছি 340, শাস্তি পেলাম 42, 43, 44, 45টা দেখেন। 45টাও ইম্পর্টেন্ট। 345 ধারা, মুক্তির জন্য রিট জারি করার পরেও কোনো ব্যক্তিকে আটক রাখা। আমরা যখন প্রিলিমিনারি পড়েছিলাম আহ ফৌজদারি কার্যবিধিতে 491 ধারায় একটা রিট আছে, রিট অফ হ্যাবিয়াস কর্পাস, মনে আছে কিনা আপনাদের? 491 ধারায় রিট অফ হ্যাবিয়াস কর্পাস মানে হলো বন্দি হাজির রিট। যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখা হয়, তখন তার পক্ষে যে কোনো ব্যক্তি হ্যাবিয়াস কর্পাস রিট জারি করতে পারে তাকে মুক্তি করার জন্য। ধরেন যখন ওই যে 5 জন সমন্বয়ককে আটকায় আটকায় রাখছে কোথায়, ডিবি অফিসে, তখন তাদের পক্ষে কিন্তু 2-3 জন আইনজীবী রিট অফ হ্যাবিয়াস কর্পাস করছিল, কিন্তু হ্যাবিয়াস কর্পাসের শুনানির আগেই আবার তাদের ছেড়ে দিছে আর কি, মুক্তি করে দিছে। তো যদি এরকম হতো যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস বন্দিয়াজির রিটে আদালত ডাকছে ডিবি অফিসের প্রধানকে যে কেন, কোন অধিকারে আপনি আটকায় রাখছেন, হয় মামলা দেন চালান দেন, আপনি তো মামলাও দেন নাই, আটকায় রাখছেন কেন, আটকায় রাখছেন, তাদের ছেড়ে দেন। হাইকোর্ট ধরেন যে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দিছে, তারপরেও ছাড়ে নাই, তারপরেও কি আটকায় রাখছে, তাহলে ওনরা যে অপরাধটা করেছে সেটা হবে দণ্ডবিধির কত ধারার অপরাধ? 345 ধারার অপরাধ। দেখেন, যদি কোনো ব্যক্তিকে মুক্তির জন্য রিট জারি করার পরেও অবৈধভাবে আটক রাখা হয়, তবে যারা আটক রাখলো তারা বেআইনি অবরোধের অপরাধে দণ্ডিত হবে, এবং এর অতিরিক্ত হিসেবে যে কোনো বর্ণনার 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। এটার অর্থ বুঝতে হবে, সাজা কিন্তু 2 বছর না, বেআইনি অবরোধের সাজা সেই সাথে কত, এক্সট্রা 2 বছর। মানে যদি তারে 3 দিন আটকায় রাখে, তাহলে এক্সট্রা 3 দিন আটকে রাখলে তো, 3 দিন আটকে রাখলে তো 43 ধারায় 2 বছর সাজা আছেই, তার এর সাথে যোগ হবে কত, 2 বছর। যদি তারা 10 দিন আটকে রাখে, তাহলে 3 বছর আছেই, তাহলে এক্সট্রা কয় বছর, 2 বছর। বা যদি তারে 3 দিনের কম আটকে রাখে, তাহলে 342 ধারায় 1 বছর সাজা তো আছেই, সাথে আরো যোগ হবে কত, 2 বছর। তাহলে রিট জারি করার পরেও যদি কাউরে বেআইনি ভাবে অবরোধ করা হয়, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায় বলেন? 345 ধারা। এখন আমাদের ও একেবারে উপরে চলে আসেন, প্রশ্নে চলে আসি। প্রশ্নে এসেছে যে 1 নাম্বার, সরি, 11 এতে এসেছে অবৈধ বাধা এবং অবৈধ আটক বা রংপুর রেস্ট কনফাইনমেন্ট বলতে কি বুঝো বর্ণনা করো। তাহলে এইটুকুর উত্তর কিন্তু আমাদের পাইছি। তারপরে বলছে 10 দিনের অধিক সময়ের জন্য একজনকে অবৈধ আটক রাখলে তার সর্বোচ্চ শাস্তি কি। আচ্ছা, এখন আপনারা প্রশ্নে যে জিনিসটা অনেক সময় ভুল করেন উত্তর লেখার সময়, ধরেন আমি আপনাদের একবার লিখতে দিয়েছিলাম আমাদের এক দেওয়ানি কার্যবিধি পরীক্ষায় যে সমন কি, সমন জারির বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করুন। এরপরে আবার লেখছে যে পত্রের মাধ্যমে কিভাবে সমন জারি করা হয় আলোচনা করুন। তাহলে এই জায়গায় আহ, প্রশ্নের দুইটা, প্রথম বলো সমন কি, সমন জারির বিভিন্ন পদ্ধতি, আর পত্রের মাধ্যমে সমন পদ্ধতি, সমন জারি পদ্ধতি আলোচনা করুন। তাহলে যখন আপনি সমনের সংজ্ঞা দিলেন, সমন জারির বিভিন্ন যে পদ্ধতি, তার মধ্যে কিন্তু একবার পত্রের মাধ্যমে সমন জারি আছে, ওইটুকু আপনি লিখবেন ওই প্রশ্নের ভিতরে। আবার পত্রের মাধ্যমে সমনজারি আবার আলাদা টাইটেল দিয়ে কি আপনার লিখতে হবে, বুঝেন কিনা? ওই জায়গায় একবারে সেরে গেলে কিন্তু হবে না, যেহেতু আমি সমনজারির পদ্ধতির মধ্যেই পত্রের মাধ্যমে সমনজারি অলরেডি পড়ে, ওটা তো আমার লিখতেই হবে। আর যেহেতু আলাদা করে জানতে চাইছে, তার মানে কি আলাদা করে আর একবার আমার লিখতে হবে। তো এটা বলার কারণ হলো এই যে যে আমরা 10 বা ততোধিক সময়ের জন্য অবরোধ, এটা কিন্তু এমনিতেই কিসের মধ্যে আসে, ওই আটকের সাজার ভিতরে আসে। তারপরে যেহেতু আমার প্রশ্নে আবার জানতে চাইছে, আমি আবার টাইটেল দেবো যে যদি কোনো ব্যক্তিকে 10 বা ততোধিক জন্য আটক রাখা হয় সেক্ষেত্রে যে শাস্তির বিধান আছে, তাহলে বলে দিবেন তো যদি কোনো ব্যক্তিকে, জি, 344 দ্বারা। বুঝাইতে পারলাম কিনা? আচ্ছা, এখন আমরা এই B নাম্বার প্রশ্ন একটু করি, দেখেন যে, আচ্ছা, বি পড়ার আগে আমি অ্যাকচুয়ালি আপনাদের এই জায়গা পার্থক্যগুলো পড়াবো না, পার্থক্যগুলো আপনারা নিজে নিজে বের করবেন। দেখেন, আর পরীক্ষায় আসতে পারে যে অবৈধ বাধা অবৈধ আটকের পার্থক্য, তাহলে এটা আমি কেমনে লিখবো? সবার আগে দিব সংজ্ঞাগত সংজ্ঞা। আমি পারবো একদিক থেকে বাধা দিলে অবৈধ বাধা, সকল দিক থেকে দিলে অমুক আটক। ধারাগত, এটার এটার সংজ্ঞা দিছে এত ধারায়, 339 ধারায় এটার সংজ্ঞা দিছে
40 ধারায়, বুঝেন? দুইটা পেলাম, উদাহরণ পেলাম। উদাহরণ, উদাহরণ তো ডেফিনেটলি আমরা দিতে পারবো। উদাহরণের পরে আমরা আসলাম যে বাধার প্রকৃতি, এটা দিলাম যে এটা হলো একদিক থেকে বাধা, এটা হলো কি সকল দিক থেকে বাধা। তারপরে আসলাম যে জায়গা বা স্থান, জায়গা বা স্থান, অবৈধ বাধা দেওয়া যায় শুধু কোথায়? সরকারি, সরকারি জায়গা। আর অবৈধ আটক করা যায় কোথায়? সরকারি বেসরকারি সব জায়গায়। আচ্ছা, এরপরে আমি আসলাম একটির ক্ষেত্রে অপরটি। যে আমি বললাম যে অবৈধ বাধার মধ্যে অবৈধ আটক থাকে না, কিন্তু অবৈধ আটকের মধ্যে কি অবৈধ বাধা থাকে। কয়টা হয়েছে? 6টা হয়েছে, দেখেন। 7 নম্বরে বললাম অপরাধের প্রকৃতি। আমি বললাম যে অবৈধ আহ বাধা হচ্ছে লঘুতর প্রকৃতির অপরাধ, আর অবৈধ আটক হচ্ছে কি গুরুতর প্রকৃতির অপরাধ। 7টা হয়ে গেছে। এরপরে আমি বললাম ইংরেজি প্রতিশব্দ। এটার ইংরেজিতে বলে হচ্ছে রংফুল রেস্ট্রিং, এটার ইংরেজিতে বলে কি রংফুল কনফাইনমেন্ট। 8টা হয়ে গেছে। সব শেষে আমি বললাম কি শাস্তি, যে এটার শাস্তি হচ্ছে এই 341 ধারা অনুসারে এটার শাস্তি হলো 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত জরিমানা, এবং অবৈধ আটকের শাস্তি হচ্ছে এই। তাহলে পার্থক্য কয়টা হলো? 9টা। বুঝতে পারছেন তো? আপনার অ্যাকচুয়ালি কিন্তু এই পার্থক্য কিন্তু আমি লিখি নাই। কেন লিখি নাই? কারণ দণ্ডবিধিতে যদি আপনি সংজ্ঞা দুইটা জানেন, শাস্তি জানেন, ইংরেজি প্রতিশব্দ জানেন, এটা কি শাস্তি মানে সরকারি জায়গা না বেসরকারি জায়গা, এটা কি স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি, তাহলে আমি কিন্তু পার্থক্য একা একাকি করা যাবে। বিশেষ করে সংজ্ঞাগত, ধারাগত, অপরাধের প্রকৃতি, একটির ক্ষেত্রে অপরটি, উদাহরণগত, শাস্তিগত, এগুলো হলো বেসিক। যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের এই 5-6টা পার্থক্য কিন্তু অবশ্যই করা যায়। তো দেখেন আমরা 11-র 11-র বি একটা প্রশ্ন আছে, এটা একটু পড়বো। এখানে আসছে স্যার, যে 11 বিতে যাওয়ার আগে স্যার এইখানে একটু প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ শিওর, বলেন। এখানে স্যার অবৈধ আটকের শাস্তি আছে 1 বছর। হুম, তো 1 বছর শাস্তি থাকলে এখন যদি কেউ কাউরে 3 বা ততোধিক আটক রাখে, সেখানে আছে 2 বছর। হুম, এখন 3 বা ততোধিক যদি কাউরা আটক করে রাখে, সেক্ষেত্রে সে 2 বছরের শাস্তিযোগ্য অপরাধ সে করছে। এখন এটার হুম। মধ্যে তো অবৈধ আটক করে শাস্তি 2 বা ততোধিক দিন রাখছে। তো সেক্ষেত্রে কি ওই 1 বছর আর এই 2 বছর মিলে 3 বছর হবে, নাকি শুধু এখানে 2 বছরই হবে? না পিয়াল সাহেব, এটা তো ওই 3 বছরই হবে। সরি, 2 বছর হবে। আপনি তো মামলা, আপনি তো চুরি করলে 379 ধারায় 3 বছর, আবার ঘরে চুরি জি। করলে কত ধারা 380 ধারায় 7 বছর। তাহলে আপনি কি তারে 7 আর 3 10 বছর সাজা দিবেন? না স্যার। তো এটা এখন হচ্ছে যে এটা কেন জি স্যার, হ্যাঁ বলেন 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 স্যার। বলেন, বলেন আপনি বলেন, তারপর বলতেছি। আমি বলছি স্যার এই জন্য যে হেবিয়াস কার্পাস যেটার কথা বলছিলেন, যে কাউরে মুক্তির জন্য যে রিটটা করা হয়, তাকে আটকে রাখার জন্য আটকের যে শাস্তি, তো এইটার সাথে কতদিন আটক রাখছে ওইটা অ্যাড হবে, সেক্ষেত্রে বলছিলাম স্যার। আচ্ছা, তাহলে হ্যাবিয়াস কর্পাসের ক্ষেত্রে যেটা বললো সেটা তো আপনি যে হ্যাবিয়াস কর্পাস মানে তো যে তারে একবার ছেড়ে দেওয়ার কি দিছে নির্দেশ দিছে, তারপরে আপনি জি স্যার। ছাড়েন নাই। তার মানে আপনি জি স্যার। আটক রাখছেন, আটক আটক রাখে নতুন তার আদেশ তো অমান্য করছেন, অমান্য করার জন্য হলো এক্সট্রা 2 বছর সাজা। আর এই যে যে আটক রাখলেন, আটক যদি আপনি জি। 3 দিনের কম রাখেন তাহলে সাজা পাবে 342। 3 দিন হইলে কত 43, আর 10 দিন 40। হইলে জি কত স্যার। 44। তার সাথে তো জি, যোগ জি, হলো জি, স্যার। 345। জি। বুঝছেন জি কিনা? স্যার, এখানে স্যার যদি 45 ভায়োলেশন করে স্যার, তাহলে হ্যাঁ, হচ্ছে যদি একদিন 3 দিনের কম হয়, তাহলে এখানকার 1 আর ওইখানকার 2, 3 বছর, 3 + হ্যাঁ, 1, মানে হ্যাঁ, 2 + 1, 3 বছর। হ্যাঁ, এই তো বিষয়টা, তাই না স্যার? হ্যাঁ, 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 জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক। তো আমরা এখানে সমস্যামূলক প্রশ্নটা একটু দেখি, দেখেন। দুই না- হ্যাঁ বলেন বলেন। 5 দিন হলে আপনার কি মনে হয় কোন দ্বারাই পড়ে বলেন দিদি, আপনি বলেন। 3 বা ততোধিক, মানে সেটা কি 10 বা ততোধিকে পড়ে না 3 বা ততোধিকের ভিতরে পড়ে? তাহলে 5 দিন হলে তো সেটা ওই 343 ধারা।
অর্থাৎ 9 দিন পর্যন্ত পরে কত দ্বারা 43, 10 দিন হয়ে গেলে 10 দিনের উপরে যত দিন হোক আসে কত 344। বুঝছেন? 9.5 দিন হলে দেখেন। আচ্ছা আমরা একটু এখানে সমস্যামূলক প্রশ্নটা দেখি, যে এক্স জেড কে একটু উঁচু দেয়াল, এক্স জেড কে একটু উঁচু দেয়ালে ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং জেড কে সেখানে তালাবদ্ধ করে রাখে। তালাবদ্ধ করে রাখা মানেই তো একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখা, ফলে জেড উক্ত দেয়ালের নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত হয়। এক্স কি কোনো অপরাধ করেছে? যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে তার জন্য সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? আমরা এখানে চলে আসি সরাসরি উত্তরে। আপনার আপাত দৃষ্টিতে কি মনে হয় কি অপরাধ করছে? বাধা দিছে না আটক করছে? কেন আটক আটক করতে করছে বলেন? স্যার, রংপুর কনফাইনমেন্ট স্যার। সকল দিক থেকে তারা আটক রাখছে। দেখেন বিচার্য বিষয় যে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করতে হবে। আইনগত পর্যালোচনা, আলোচ্য অংশে দণ্ডবিধি 1860-এর 339-এর অধীন বর্ণিত অবৈধ বাধাদানের অপরাধ সংঘটিত হয়েছে। কারণ অবৈধ বাধাদানের নিম্নোক্ত বৈশিষ্ট্য আলোচ্য ঘটনার মধ্যে রয়েছে। কি কোনো ব্যক্তি কোনো দিকে যার কি থাকবে আইনগত অধিকার রয়েছে আর তাকে সেদিকে যেতে কি দিতে বাধা প্রদান করা, এবং বাধা হতে হবে কিসে বলেন? এটা তো আমরা কি এটা তো আর একটা সমস্যা, ওইটার উত্তর না, সরি। কোনটার উত্তর কিসে পড়তেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Wait. আচ্ছা আচ্ছা দেখেন। আচ্ছা আগে, আচ্ছা আগে ওটার উত্তর আলোচনা করি। ওটার উত্তর হচ্ছে যে আপনি এখানে সংজ্ঞা দিবেন আগে, কিসের সংজ্ঞা? অবৈধ আটকের। যে 341 340 ধারা অনুসারে যে যদি কোনো ব্যক্তিকে সকল দিক থেকে বাধা দেওয়া হয় তাহলে সেই বাধাকে বলে অবৈধ আটক। যেহেতু এখানে এক্স জেড কে একটি উঁচু দেয়ালে ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং সেখানে তালাবদ্ধ করে রাখে, তাই এক্স এখানে জেড কে অবৈধভাবে আটক করেছে বলে গণ্য হবে। এবং অবৈধ আটকের শাস্তি হচ্ছে আলোচনা করা হয়েছে কত ধারায়? 342 ধারায়। 342 ধারায় অবৈধ আটকের শাস্তি হচ্ছে কত বলেন? আপনার 1 বছর কারাদণ্ড যে কোনো বর্ণনার, অথবা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। এখন আপনি যেহেতু নাম্বার সাধারণত প্রবলেমেটিক প্রশ্নের নাম্বার 3 বা 5 থাকে, 3 থাকুক 5 থাকুক, 342-এর সাথে সাথে আপনি যদি আপনার মনে থাকে 43 44ও লিখে দেবেন। 45 লেখেন না লেখেন সমস্যা নাই, বলবে যে 3 বার, তবে তাকে জেড কে যদি 3 বার ততোধিক দিনের জন্য আটকে রাখে তাহলে জেড সাজা পাবে কত দাঁড়ায়, সরি এক্স সাজা পাবে 343 দাঁড়ায় 2 বছর সাজা। আর জেড কে যদি 10 বার ততোধিক দিনের জন্য আটকে রাখে তাহলে এক্স সাজা পাবে কত দাঁড়ায়? 44 দাঁড়ায়। তাহলে আপনি সিদ্ধান্ত গিয়ে বললেন সুতরাং এক্স এই জায়গা অবৈধ আটকের অপরাধ করেছে এবং এর জন্য তার সর্বোচ্চ 342 ধারা অনুযায়ী সাজা হতে পারে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আশা করি লিখতে পারবেন নাকি? আচ্ছা এখন এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা একটু পড়ি দেখেন। এটা একটু আলাদা। এ ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয়, তাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করতেছিল, মানে ওই গাড়িতে লোক ছিল কয়জন? 4 জন। পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। তাহলে যেহেতু সে বাধা দিছে, বলেন তো এটা কি অপরাধ হতে পারে? এ জায়গা তো তার আটক করে রাখে নাই, এটা তো বাধা দিছে, সো এটা হচ্ছে অবৈধ বাধা। এটা হলো কত ধারায় সংজ্ঞায়িত অপরাধ? 339 ধারা। এই দেখেন আলোচ্য অংশের দণ্ডবিধি 1860-এর ধারা 339-এর অধীন বর্ণিত অপরাধ বা বর্ণিত অবৈধ বাধাদানের অপরাধ সংঘটিত হয়েছে। কারণ অবৈধ বাধাদানের নিম্নোক্ত বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে। কি কি? কোন ব্যক্তির যার অধিকার আছে আর সেদিকে যাতে কি দেওয়া বাধা প্রদান করা, বাধা প্রদান হতে হবে স্বেচ্ছায়। অর্থাৎ আলোচ্য অংশে এসব উপাদান বিদ্যমান, তাই এখানে 339 ধারার অধীন অবৈধ বাধাদানের অপরাধ সংঘটিত হয়েছে, যা ধারা 341 অনুযায়ী শাস্তি যোগ্য। তাহলে এই জায়গায় সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? ধারা 341 অনুসারে অবৈধ বাধাদানের সর্বোচ্চ শাস্তি 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড। সিদ্ধান্ত সুতরাং এ দণ্ডবিধি 341 ধারা অনুসারে অবৈধ বাধাদানের জন্য সর্বোচ্চ 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। ধরেন এইসব জিনিস আপনার জানা থাকা লাগবে কেন? আপনারা এইভাবে ধরেন উত্তর দিল যে এক্স জেড রে একটা নির্দিষ্ট তালা ঘরে তালাবদ্ধ করে রাখে, রাখার পরে জেড এর আত্মীয় বা জেড এর যারা আহ, সংক্ষুব্ধ পক্ষ রিট অফ হ্যাবিয়াস কর্পাস করে, হ্যাবিয়াস কর্পাস করার পরে হাইকোর্ট বিভাগ জেড কে মুক্তি করার নির্দেশ দেয়, কিন্তু তারপরেও এক্স জেড কে আরো 2 দিন আটকায় রাখে। এক্ষেত্রে এক্স দণ্ডবিধির অধীন কোন ধারায় দণ্ডিত হবে? কত ধারায় বলে? 300
45 ধারায়, কারণ তারে একবার মুক্তির আদেশ দেওয়া হয়েছে, তারপরেও মুক্তি না দিয়ে তারে কি আটকায় রাখছে। আচ্ছা, মাত্র ওখানে যে প্রশ্নটা ছিল সেটার সলিউশন এই যে দেখেন, যে এক্স কে উঁচু দেওয়ালে ঘেরা যেতে বাধ্য করে, এক্স জেড কে একটি উঁচু দেওয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং জেড কে সেখানে তালাবদ্ধ করে রাখে, বলে জেড উক্ত দেয়ালে নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত। এক্স কি কোনো অপরাধ করেছে? যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? বিচার্য বিষয় দেখেন, আমরা আইনগত পর্যালোচনা চলে এসেছি সরাসরি। আলোচ্য অংশে এক্স দণ্ডবিধির কত ধারা অপরাধ করছে? 342 ধারা। তো এটা বিস্তারিত ব্যাখ্যা করলাম না, একবার তো করছি। তবে আমরা এই জায়গায় যাই লিখি না কেন, আপনি লেখার সময় আর একটু বিস্তারিত লিখবেন। দরকার হলে আপনি একটু অবৈধ আটকের সংজ্ঞা দিবেন, অবৈধ আটকের উপাদান লিখবেন, তারপরে ব্যাখ্যা দিবেন যে যেহেতু সে তার একটা নির্দিষ্ট জায়গায় আটক রাখছে, তাই এক্স এর জায়গায় অবৈধ আটকের অপরাধ করেছে, তাই তার সাজা হবে 342 ধারায়। এছাড়াও এতদিন, 3 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে এত সাজা, 10 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে এত সাজা। এখানে তাহলে তো কিন্তু নিশ্চয়। বলে না স্যার যে কতদিন হ্যাঁ, আটক রাখছে, এখানে জাস্ট বলছে আটক রাখছে। হ্যাঁ, আর আপনি তো তিনশো যেহেতু বলে উনচল্লিশ নাই সেহেতু সাদা হবে 342-এ। কিন্তু আমি আপনাদের বললাম যাতে আপনি আরো কিছু জিনিস ওই জায়গায় লিখে দিয়েছিলেন, যা মানে আপনি জানেন, নাম্বার ভালো পাবেন। জি স্যার। স্যার, এখানে 339-এর যে উদাহরণটা, এখানে যে পেনাল্টিটা হচ্ছে, এখানে কি অর্থদণ্ড এবং মানে এক মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড, এটা উভয়ই লেখা হয়ে গেছে, মানে এবংটা কি থাকবে এখানে না বা হবে? ধন্যবাদ। প্রশ্নে জিজ্ঞাসা করছে সর্বোচ্চ সাজা কি হতে পারে, এই কারণে এবং। জি জি। যদি বলতো যে কিন্তু এই অপরাধের সাজা কি হতে পারে, তাহলে ও তো জি 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড, 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। আর এখানে বলছে সর্বোচ্চ সাজা, মানে ওই ধারায় একজন বিচারক সর্বোচ্চ কি সাজা দিতে পারে? উনি সাজা দিলে সর্বোচ্চ সাজা দিতে পারে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কত, এবং সেই সাথে 500 টাকা অর্থদণ্ড, এর বেশি দেওয়ার ক্ষমতা ওনার নাই। সো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখানে এবং হলো এই কারণে, কারণ আমার প্রশ্নে জানতে চেয়েছে কি সর্বোচ্চ। যদি জি সর্বোচ্চ শব্দটা না থাকতো তাহলে এই জায়গায় আমরা বা দিয়েই হতো। বুঝতে পারছেন? জি স্যার, শুনেন, ধন্যবাদ। 300, জি। হ্যাঁ বলে, আশিক হ্যাঁ, সাহেব বুঝছেন? পরিষ্কার বুঝছি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। জিজ্ঞাসা করে যে 302 ধারার সর্বোচ্চ সাজা কি? উত্তর হবে কিন্তু মৃত্যুদণ্ড। যদি 302 ধারার সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। যদি বলে 300, তাহলে এখানে একটা জিনিস দেখেন ভাই, আমরা যেটা বুঝলাম, আশিক সাহেব যে প্রশ্নটা আমি যেটা বলতেছিলাম বিরতির আগে, লাইন কেটে যাওয়ার আগে, যে যদি প্রশ্ন করে যে 302 ধারার সাজা কি, তাহলে উত্তর হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। কিন্তু যদি বলে 302 ধারার সর্বোচ্চ সাজা কি, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড। তো অবৈধ আটক এবং অবৈধ বাধা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাবো। কোন সাহেবের মঙ্গলবারে পড়াই নেই। আচ্ছা, আমরা 12 এতে চলে আসবো। দেখেন যে দণ্ডবিধিতে প্রদত্ত চুরি এবং চোরাই মালের সংজ্ঞা দিন। চুরির ইংরেজি হচ্ছে থেফট, চোরাই মালের ইংরেজি হচ্ছে স্টোলেন প্রপার্টি। চুরি কাকে বলে, চোরাই মাল কাকে বলছে, এই দুইটার সংজ্ঞা জানতে চেয়েছে। আর কোন অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে কিনা, মানে যে চুরি করছে তারে কি চুরির সাথে সাথে চোরাই মাল গ্রহণের জন্য সাজা দিতে পারবে কিনা। আর সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান উল্লেখপূর্বক আপনার উত্তরের যথার্থতা নিরূপণ করুন। তাহলে আমরা প্রথমে চুরিতে চলে আসি, চুরি বা থেফট। চুরি হচ্ছে আমাদের দণ্ডবিধির 378 ধারা থেকে 382 ধারা পর্যন্ত চুরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। চুরির বিষয়বস্তু হচ্ছে আপনার অস্থাবর সম্পত্তি, যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসাধু উপায়ে তার দখল হতে এক স্থান থেকে অন্য স্থানে একটু হলেও স্থানান্তর করে, তাহলেই সে কি করেছে বলে গণ্য হবে, চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে কি কি, যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া তার দখল হতে এক স্থান থেকে অন্য স্থানে একটু হলেও কি করে, স্থানান্তর করে। অবশ্যই পুরো ব্যাপারটা হতে হবে অসৎ উপায়, মানে অসৎ পন্থা অবলম্বন করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে আমরা একটু পড়ি, দেখেন। সাধারণত চুরি বলতে কারো অগোচরে বা অনুমতি ছাড়া কোনো জিনিস, এটা আন্ডারলাইন কেন, অস্থাবর সম্পত্তি নিয়ে যাওয়াকে
বোঝায়। দণ্ডবিধি 1860-এ 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত, অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত হয়। জমি কখনো চুরি করা যায় না। তারপরে দেখেন দণ্ডবিধির আন্ডারলাইন করেন 378 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি, আমি আন্ডারলাইন করে দেখেন, করে দিছি দেখেন, অন্য ব্যক্তির কিসে টাকা, দখলে টাকা, কি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তি কি ব্যতীত কি উপায়ে গ্রহণ করে, অসৎ উপায়ে গ্রহণ করার অভিপ্রায় উক্ত সম্পত্তি স্থানান্তর করে, তখন সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে, চুরি করেছে বলে গণ্য হবে। এখন যদি চুরির উপাদান আমি লিখি, এই যে যতগুলা আন্ডারলাইন করা এইগুলাই হচ্ছে কি চুরির উপাদান। তাহলে আমাদের প্রিলিমিনারিতে আমরা পড়ছিলাম যে চুরির ক্ষেত্রে কি প্রমাণ করা লাগে, দখল নাকি মালিকানা না উভয়? মালিকানা কেন, বলি তো দখল বললাম। চুরির ক্ষেত্রে মালিকানা প্রমাণ করা লাগে না। ধরেন আপনি আপনার বাইকটা নিয়ে জাকারিয়া গেছে ওই একটু বাইরে, যে ভাই আপনার বাইকটা একটু দেন, মিল্টন ভাই আপনার বাইকটা নেন, আমি একটু আসতেছি। এখন বাইকের মালিক তো আনারুল হক, কিন্তু দখলে আছে কার, জাকারিয়া। এখন জাকারিয়া যখন দোকানে বাইরে রেখে একটু দোকানে কেনাকাটা করতেছে, বাইক আর একজন নিয়ে গেছে, তাহলে এই জায়গায় জাকারিয়ার তো মালিক না। জাকারিয়া চুরির মামলা করলে জাকারিয়া দেখাইতে হবে কি, যে আমার দখলে ছিল। যদি মালিকানাই সবসময় প্রমাণ করা লাগতো তাহলে তো চুরির মামলা চোরের অনেক সুবিধা হতো। আমি মালিকের দায়িত্বে চুরি করবো না, ওই সম্পত্তি যখন আর একজনের কাছে আছে তার কাছে নেব। ঠিক আছে, মানে চুরির ক্ষেত্রে আমার কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ করা লাগবে কি, দখল। মালিকানা হলো আপনার বোনাস, মানে প্রমাণ করতে পারলে ভালো, না পারলে সমস্যা নাই, কিন্তু আমার দেখাইতে হবে এটা আমার দখলে ছিল। এখন আপনার দখলে আবার আপনি আবার চুরি করে আনছেন, ওই দখলে হবে না। দেখেন উপাদান দেখেন, চুরির বিষয়বস্তু হতে হবে অস্থাবর সম্পত্তি, কোনো ব্যক্তির দখল থেকে উক্ত সম্পত্তি গ্রহণ কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত গ্রহণ করতে হবে, অবশ্যই অসৎ উপায়ে গ্রহণ করতে হবে, চুরি সম্পূর্ণ হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও কি করা হয়, স্থানান্তর করা হয়। তাহলে এটা এখানে আমরা একটু দেখি, দেখেন যে চুরির সংজ্ঞায় কতগুলো ব্যাখ্যা আছে। তো ওখানে আমার 5টা ব্যাখ্যা আছে, আমরা অত ব্যাখ্যা দিতে যাবো না, আমরা 3টা ব্যাখ্যা দেখি। দেখেন ব্যাখ্যা 1, যে বস্তু মাটির সাথে সংযুক্ত সেই অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হবে না। যদি কোনো জিনিস মাটির সাথে সংযুক্ত থাকে, ধরেন একটা খুঁটি, রাস্তায় যে কারেন্টের লাইনের যে খাম্বা, এটা তো মাটির সাথে সংযুক্ত আছে, এটা কি অস্থাবর সম্পত্তি হলেও এটা চুরির বিষয়বস্তু হবে না। কখন হবে জানেন, যখন ওই খাম্বাটিকে খুঁড়ে বের করছে তবে ভেঙে ফেলছে। দেখেন কিন্তু মাটি হতে বিচ্ছিন্ন হওয়া মাত্রই চুরির বিষয়বস্তু হবে। গাছ আছে, চুরির বিষয়বস্তু না, যখনই কেটে ফেলবো তখনই কি চুরির বিষয়বস্তু। আমার এই যে বিল্ডিং এর ইট, বিল্ডিং এর সাথে লেগে আছে স্থাবর সম্পত্তি, যখন আপনি ইট কি করবেন, ভেঙে নেবেন, তখন ওটা হয়ে যাবে কি অস্থাবর সম্পত্তি এবং চুরির বিষয়বস্তু। ব্যাখ্যা 2 দেখেন, যে কাজ দ্বারা বিচ্ছিন্নকরণ সংঘটিত হয় সেই কাজ দ্বারা স্থানান্তর করা হলে তা চুরি হবে। মানে আপনি গাছ আহ, বিচ্ছিন্ন করছেন এবং সেই সাথে সাথে সেটা স্থানান্তর করছেন, তাহলে এটা কি হবে, চুরি। 3 নম্বর ব্যাখ্যাটা দেখেন, যে ব্যক্তি কোনো উপায়ে কোনো জন্তুকে হাঁটায় সেই ব্যক্তি সেই জন্তুকে এবং অনুরূপভাবে সৃষ্ট গতির ফলে উক্ত জন্তু কর্তৃক স্থানান্তরের প্রত্যেক বস্তুকে স্থানান্তর করে বলে গণ্য হবে। এটার অর্থ, আপনি কুকুর রে প্রলুব্ধ করে নিয়ে আসছেন, কুকুর যদি মুখ দিয়ে টেনে আরো কিছু মানে কোনো জিনিস নিয়ে আসে, সেটাও আপনি কি করেছেন বলে গণ্য হবে, চুরি করেছেন বলে গণ্য হবে। তো এখানে চুরির মোটামুটি 3টা ব্যাখ্যা আছে। উদাহরণ দেখেন, উদাহরণে আমরা চলে আসি। জয়ের সম্মতি ছাড়া, জামালের সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জয়ের জমিতে জামালের জমিতে কবির একটি গাছ কাটে, এই ক্ষেত্রে কবির কি করেছে বলে গণ্য হবে, যেহেতু তার এই যে দেখেন দখল হতে অসাধুভাবে। যদি সবগুলো উপায় আছে কিন্তু এর মধ্যে অসাধুতা নাই, বলেন তো চুরি হবে কিনা? মানে স্থানান্তরও করছে, দখল থেকেও নিছে, বাট কাজগুলো সরল বিশ্বাসে করছে, হবে চুরি? হবে না, চুরি হবে না। সবগুলো উপাদান আছে বাট স্থাবর সম্পত্তি, হবে? হবে না। আচ্ছা তাহলে দেখেন, নিজের সম্পত্তি চুরি করার জন্য কেউ দায়ী হবে কিনা? কোন ব্যক্তি নিজের সম্পত্তি চুরি করার জন্য দায়ী হতে পারে। আপনি দোকানে মোবাইল সার্ভিসিং করতে দিছেন,
মোবাইল সার্ভিসিং করে রাখছে, আপনি দুপুরে নিতে গেছেন, দোকানদার নামাজ পড়তে গেছে, আপনি মোবাইল নিয়ে এসেছেন, যদিও আপনার মোবাইল, আপনি নিয়ে আসছেন, কিন্তু দখলে ছিল তো আর একজনের, তার দখল থেকে তার সম্মতি ব্যতি রেখে নিয়ে আসছেন। তো এখানে আপনি কি করেছেন? চুরি করেছেন বলে গণ্য হবে। দেখেন, কোন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে, যেমন ক তার ঘড়ি দোকানে সার্ভিসিং এর জন্য রেখে আসে, পরবর্তীতে ক উক্ত ঘড়ি দোকানের সম্মতি ছাড়া নিয়ে যায়, এক্ষেত্রে ক ঘড়ি চুরির জন্য দায়ী হবে, যদিও ক উক্ত ঘড়ির মালিক। অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দণ্ডিত করা যেতে পারে যদি সে অসাধুভাবে, এটা underline করেন, যদি সে কিভাবে, যদি এইভাবে শুনেন, সে দেখলো যে উনি নামাজ পড়ে আসতে আসতে দেরি হয়ে যাবে, আমি ঘড়িটা নিয়ে যাই, বিকালে এসে তার টাকা দিয়ে যাবানি, এটা চুরি হয়েছে কিনা বলেন? এটা চুরি হয় না, কারণ তার কি ছিল না, অসাধুতা ছিল না। যদি সে অসাধুভাবে উক্ত সম্পত্তি যার দখলে আছে তার সম্পত্তি ব্যতীত কি করে, দখল হতে গ্রহণ করে। এরপরে আমরা চলে আসি, দেখেন, দখল হতে গ্রহণ। আচ্ছা, যেহেতু আজান দিছে, নামাজের বিরতি, নামাজ শেষে শুরু হবে ইনশাল্লাহ। দখল হতে, একটু যদি পড়ি, এটা পড়ছিলাম বোধহয় নাকি, দখল হতে গ্রহণ কি পড়ছি? আচ্ছা, পড়ি না, wait. দেখেন, দখল হতে গ্রহণ বলছে যে চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটির মালিকানা গুরুত্বপূর্ণ নয়, আন্ডারলাইন করেন, মালিকানা গুরুত্বপূর্ণ নয়, বরং কারো দখল হতে অসাধু উপায়ে তার সম্মতি ব্যতীত অস্থাবর সম্মতি ব্যতীত সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা তাই গুরুত্বপূর্ণ বিষয়। চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে তার সম্পত্তিটা, আন্ডারলাইন করেন, প্রকৃত দখল ছিল। কি ছিল বলেন? প্রকৃত দখল ছিল। আচ্ছা, চুরির ক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে তার সম্পত্তিতে প্রকৃত দখল ছিল, আন্ডারলাইন করে, মালিকানা প্রমাণ না করলেও চলবে। অর্থাৎ মালিকানা প্রমাণ করাটা হচ্ছে আপনার এটা অনেকটা ওই অপশনাল বা ঐচ্ছিক। তো আমরা চুরির শাস্তিতে চলে আসি। চুরির শাস্তিতে যদি আমরা দেখি যে 379 ধারা অনুযায়ী চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা হয়। তাহলে 379 ধারায় বলছে যে চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস 3 বছর পর্যন্ত। মানে এই জায়গায় আদালত ইচ্ছা করলে 3 বছর সাজা দিতে পারে, অথবা অর্থদণ্ড দিতে পারে, অথবা উভয়দণ্ড দিতে পারে। অর্থদণ্ড কত দিবে সেটা বলছে, আমরা দণ্ডবিধি 63 ধারা অনুযায়ী জানি যে অর্থদণ্ডে যদি নির্দিষ্ট পরিমাণ না থাকে তাহলে সেটা কি হবে না, অত্যাধিক হবে না। আমরা 80 ধারাটা দেখি। 80 ধারায় বলছে যে বসত, আন্ডারলাইন করেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনার, আন্ডারলাইন করেন, 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে এই জায়গায় একটা জিনিস দেখেন, তাইলে 79-র সাথে 80 ধারা পার্থক্য কি? যদি না, সেটা ছাড়াও ওই চুরিটা করতে বাইরে, আর এই চুরিটা করতে কোথায়? বসত বাড়ি, তাঁবু, জাহাজ, এখানে চুরি করলে হবে 380 ধারা, 7 বছর এবং অর্থদণ্ড। 81 ধারা দেখেন, 381 ধারা অনুযায়ী মালিকের সম্পত্তি, ক্লার্ক বা চাকর, এটা গোল্ডেন, ক্লার্ক বা চাকর, ক্লার্ক বা চাকর চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। এখন আহ একটা জিনিস দেখেন, আমাদের দণ্ডবিধিতে কিছু কিছু ক্ষেত্রে শাস্তির পরিমাণ বেশি হয়। যদি আপনি সরকারি কর্মকর্তার সাথে কোনো অপরাধ করেন, শাস্তির পরিমাণ বেশি। যদি কোনো অপরাধ আপনি ঠান্ডা মাথায় করেন, প্রি প্ল্যান অনুযায়ী, শাস্তির পরিমাণ বেশি। যদি কোনো অপরাধ আপনি কর্মচারী হিসেবে করেন তাহলে শাস্তির পরিমাণ বেশি। মানে যে চুরিটা আপনি স্বাভাবিক কোনো ব্যক্তি করলে সাজা হতো 379-তে, বাট চাকর যদি করে সাজা কততে? 381। আচ্ছা, 382 দ্বারা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে অধিকাংশ মানুষ 382 দ্বারার ভুল ব্যাখ্যা জানে। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত, দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর, এটা বললেন প্রস্তুতি নেওয়ার পর, প্রস্তুতি নেওয়ার পর। এখন
এখানে যে জিনিসটা আমরা জানি না সেটা হলো, আমরা অধিকাংশ যার প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠানের শাস্তি হলো সশ্রম কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। এখন এই জায়গায় অনেকে আমরা ভাবি কি যে চুরি করার সময় হয়তো বা মৃত্যু ঘটাইছে, চুরি করার সময় হয়তো বা আঘাত দিছে, চুরি করার সময় আটকাইছে। বিষয়টা কিন্তু তা না। চুরি করার সময় যদি আমি কারো মৃত্যু ঘটাই তাহলে সেটা চুরি থাকে না, সেটা হয়ে যায় দস্যুতা। চুরি করার সময় আমি যদি করে আঘাত দেই সেটা আর চুরি থাকে না, সেটা হয় কি দস্যুতা। চুরি করার সময় কারো আটক দিলে ইভেন ভয় দেখালেও সেটা আর চুরি থাকে না, হয়ে যাবে কি দস্যুতা। তাহলে এই জায়গায় আপনি হলো ধরেন মাজায় পিস্তল রাখছেন বা ছুরি রাখছেন, এইগুলা নিয়ে আপনি চুরি করতে গেছেন, যে যদি বাই চান্স আমি ধরা খাই যাতে আমি তার মৃত্যু ঘটাইয়া চলে আসবো, এই উদ্দেশ্য আপনার আছে। এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি চুরি করেন তাহলে আপনি 379 ধারায় দণ্ডিত হবেন না, আপনি দণ্ডিত হবেন কত ধারায়? 382 ধারায়। বুঝতে পারছেন? আপনি ফার্ম গেট ওভারব্রিজের কাছে দাঁড়িয়ে আছেন পকেট মারার জন্য, আপনার 3 জন সাগরেদ যে ওই ফার্ম গেট ওভারব্রিজের আশেপাশে রাখছেন, যে আমি যদি ধরা পড়ে যাই আমারও তো কিল ঘুষি শুরু করবে, তোমরা আমারে ছাড়ানোর জন্য আসবা। তার মানে আমি এই জায়গা চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো আঘাত তোমরা আটকানোর প্রস্তুতি, মানে আমার যাতে আঘাত করতে না আসে তোমরা তাড়াতাড়ি যে কোনো সিস্টেমে আমারে নিয়ে যাবা। এটা যদি আপনি করে কয় ধারার অপরাধ করছে? 382 ধারা। বুঝতে পারছেন 382-র অর্থ? 382 কি চুরির ক্ষেত্রে মৃত্যু ঘটাই ফেলছে? প্রস্তুতি নিচ্ছে। এবং এটা সাজা দেখেন, এই জায়গায় একটাই সাজা সশ্রম কারাবাস, কত বছর? 10 বছর, এবং হচ্ছে কি অর্থদণ্ড। আশা করি বুঝতে পারছেন। তাহলে জাকারিয়া ভাই বলেন তো যে চুরির সাজা কি কি? হ্যাঁ। আর 380 দ্বারা দিচ্ছে চুরি, এটা হচ্ছে স্যার বাইরে, এটা যে কোনো স্থানে চুরি হতে পারে। 380 3 বছর কিন্তু দেখতে পাবেন। আর 380-তে বলছে ঘরের ভিতরে চুরি বা দোকানে বা তাঁবুতে, সেই ক্ষেত্রে হচ্ছে 7 বছর। হুম। আর যদি ওই চুরিটা কোনো ক্লার্ক বা চাকর কর্তৃক করে, হুম। সেই ক্ষেত্রে সাদা 7 বছর। হুম। আর 382-তে বলছে চুরি করবে কিন্তু ওই একটা উদ্দেশ্য থাকবে, প্রস্তুতি নিয়ে চুরি হুম। করবে, যে চুরি হুম। বা গুরুতর আঘাত হুম। বা আটক করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সাজা হচ্ছে 7 বছর। আচ্ছা, এখন আলম ভাই আপনার একটা প্রশ্ন করি। আলম ভাই আপনারা যদি বলে অবৈধ বাধার সাথে চুরির পার্থক্য লিখুন, পারবেন লিখতে? অবৈধ বাধার সাথে চুরি কি কি পার্থক্য লিখবেন? মানে আপনি জাস্ট কোটেশন, মানে ওই শুরুর ইগুলা বলেন। বৈধ বাধায় একদিকে বাধা, হ্যাঁ। তারপর সরকারি স্থানে বাধা, হুম। তারপরে আহ, আর মানে পার্থক্যের বিষয়গুলো বলেন জাস্ট, যে কোন কোন বিষয়ে পার্থক্য হতে পারে। সংখ্যাগত, হ্যাঁ। জায়গাগত, হ্যাঁ। ইংরেজি, হ্যাঁ। ধরেন আমরা যদি এইভাবে আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, চুরির সাথে যদি আমরা এইভাবে পার্থক্য করি, যে আগে দিলাম সংজ্ঞাগত, এটার সংজ্ঞা অবৈধ বাধার সংজ্ঞা, চুরির সংজ্ঞা ধারাগত। চুরির ক্ষেত্রে তারা এত, অবৈধ বাধার ক্ষেত্রে এত। সম্পত্তিগত দেখেন, অবৈধ বাধার ক্ষেত্রে সম্পত্তি দেওয়া নেওয়ার কোনো বিষয় নাই, কিন্তু অবৈধ মানে চুরির ক্ষেত্রে অবশ্যই সম্পত্তির একটা বিষয় আছে। আমি যদি জায়গাগত, যদি অবস্থান মানে কোন জায়গায় হবে, অবৈধ বাধা হবে শুধুমাত্র কি সরকারি, আর চুরি কি সরকারি বেসরকারি যে কোনো জায়গায় হতে পারে। অবৈধ বাধার ক্ষেত্রে অবশ্যই তার সম্মতির মানে তার বাধা দেওয়া হয়, জোর করে বাধা দেওয়া হয়। চুরির ক্ষেত্রে সম্পত্তি নেওয়া হয় কি সম্মতি ব্যতীত, সম্মতি ব্যতীত। তারপরে আমি বললাম যে অবৈধ বাধা হলো শুধুমাত্র মানে শরীর সম্পর্কিত অপরাধ, আর চুরি হচ্ছে কি সম্পত্তি সম্পর্কিত অপরাধ। চুরির সাজা এই, অবৈধ বাধার সাজা এই। চুরির ইংরেজিতে বলে থেফট, অবৈধ বাধার ইংরেজিতে বলে রাংফুল রেস্ট্রেইন। চুরি হচ্ছে সরি চুরি হচ্ছে গুরুতর প্রকৃতির অপরাধ, অবৈধ বাধা হচ্ছে লঘুতর প্রকৃতির অপরাধ। এরপর একটা উদাহরণ দিয়ে দিলেন, শাস্তি দিয়ে দিলাম। তাহলে কত হয় দেখছেন? তাহলে আমরা সাধারণত ওই পার্থক্য কখনো মুখস্থ করব না। আপনি যদি যে কোনো জিনিসের সংজ্ঞা বুঝেন, উপাদান বুঝেন, তাহলে দণ্ডবিধির যে কোনো অপরাধের সাথে যে কোনো অপরাধের কি করা যায়, পার্থক্য করা যায়। আসেন আমরা চোরাই মালে চলে আসি। চোরাই মাল, স্টলেন প্রপার্টি। চোরাই মাল অ্যাকচুয়ালি পরে পড়লেই ভালো হতো, তো তারপরেও যেহেতু আমাদের এখানে আগে আছে পড়েই ফেলাই। চোরাই মাল হলো যে চুরি করার পরে আপনি যদি কারো কাছ থেকে চোরাই মাল জেনে শুনে রাখেন বা ক্রয় করেন, তাহলে আপনি চোরাই মাল গ্রহণ করেছেন বলে
গণ্য হবে। চোরাই মালের সংজ্ঞা দেওয়া আছে 410 ধারায়, শাস্তি আলোচনা করছে 411 ধারায়। চোরাই মাল অ্যাকচুয়ালি আমরা পরে পড়ি, বাট আগেই পড়ছি, পরেও আর একবার পড়বো, সমস্যা নাই। চোরাই মাল হচ্ছে শুধু চুরি করে যে জিনিস নাই সেটার এই চোরাই মাল বলে না, সেটার সাথে সাথে চাঁদাবাজি করে নিলে বা বলপূর্বক গ্রহণ করলেও সেটা চোরাই মাল, দস্যুতা করে নিলেও সেটা চোরাই মাল, অসাধুভাবে আত্মসাৎ করে নিলেও সেটা চোরাই মাল, বিশ্বাসভঙ্গ করে নিলেও কি সেটা চোরাই মাল। অর্থাৎ পাঁচটা উপায়ে যদি কোনো সম্পত্তি গ্রহণ করা হয় সেটাকে বলা হয় চোরাই মাল। বিষয়টা এমন না যে চুরি করলেই চোরাই মাল। আচ্ছা, এবং চোরাই মালের সাজা বলছে 411 ধারায়, যে চোরাই মাল গ্রহণ করে তার সাজা হচ্ছে 3 বছর। অর্থাৎ চুরিরও যে সাজা, চোরাই মাল গ্রহণেরও কি বলেন সেই সাজা। এখন আমরা একটু পড়া শুরু করে, দেখেন দণ্ডবিধি 1860-এর 410 ধারায় চোরাই মালের সংজ্ঞা দেওয়া হয়েছে। আন্ডারলাইন করেন, সংজ্ঞা কত ধারায়? 410 ধারায়। 410 ধারায় বলা হয়েছে যে যে সম্পত্তির দখল চুরি বা, এই যে দেখেন, চুরি বা, আন্ডারলাইন করেন, বলপূর্বক গ্রহণ বা দস্যুতা সংগঠন বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে, তাকে চুরিকৃত মাল মর্মে আখ্যায়িত করা হবে। চুরিকৃত মাল, মাল অথবা স্টোলেন প্রপার্টি অথবা চোরাই মাল, বুঝতে পারছেন, অথবা চোরাই সম্পত্তিও বলে। কিন্তু যদি অনুরূপ মাল উদ্ধারকালে এমন কোন ব্যক্তির দখলে আসে যে আইনত তা দখল করার অধিকারী, তাহলে তা চোরাই মাল বলে গণ্য হবে না। মানে যার সম্পত্তি যদি তার কাছ থেকে পাওয়া যায় তাহলে সেটা কি বলা যাবে না, চোরাই মাল বলা যাবে না। তাহলে আমরা চোরাই মালের উপাদান আসি। চোরাই মালের উপাদান হলো ওই পাঁচটা, যে চুরির মাধ্যমে লোক যে সম্পত্তি লাভ করা হয়, দস্যুতার মাধ্যমে যে সম্পত্তি লাভ করা হয়, বলপূর্বক গ্রহণের মাধ্যমে যে সম্পত্তি লাভ করা হয়, অসৎভাবে আত্মসাতের মাধ্যমে যে সম্পত্তি লাভ করা হয়, বিশ্বাসভঙ্গের মাধ্যমে যে সম্পত্তি লাভ করা হয়। এই দেখেন চোরাই মালের উপাদান: অন্যের দখল থেকে বিনা অনুমতিতে স্থানান্তর করা অর্থাৎ চুরি করা সম্পত্তি, বলপূর্বক গ্রহণকৃত সম্পত্তি, দস্যুতা সংগঠনের কারণে স্থানান্তরিত, দস্যুতা সংগঠনের কারণে স্থানান্তরিত সম্পত্তিটা লেখেন, স্থানান্তরিত করে সম্পত্তিটা লেখা হয় না, একটু লেখেন, দস্যুতা লিখছেন। অপরাধমূলক আত্মসাৎ, অপরাধমূলক ভাবে আত্মসাৎকৃত সম্পত্তি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে গ্রহণকৃত সম্পত্তি। 6 নম্বরে লেখেন, অবশ্যই জেনে শুনে উক্ত সম্পত্তি গ্রহণ করা। অবশ্যই স্বেচ্ছায়, লেখেন স্বেচ্ছায় উক্ত সম্পত্তি গ্রহণ করা। জি। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি দেখি যে চোরাই মাল গ্রহণ করলে তার ফলাফল কি হতে পারে। দণ্ডবিধি 1860-এর 411 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো চোরাই মাল বলে জেনেও বা চোরাই মাল বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উক্ত চোরাই মাল অসাধুভাবে গ্রহণ বা রক্ষণ করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। দাড়িটা কাটেন, দাড়িটা কাটেন। যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে চুরির সাজা কি ছিল বলেন তো? চুরির সাজাও 3 বছর ছিল, এই জায়গায় চোরাই মালের সাজাও কি 3 বছর। তাহলে এখানে কোন জিনিস যদি চোরাই মাল আপনি গ্রহণের জন্য দায়ী হবে, অবশ্যই আপনি ওই জিনিসটা গ্রহণ করতেন কি অসাধুভাবে, মানে নিজের ইচ্ছায়। আপনারা হুমায়ুন আহমেদের একটা নাটক আছে ইউটিউবে, চোর নাটক, দেখবেন যে এলাকার দুইজন চুরি করে আর এলাকার চেয়ারম্যান ওই দুই চোরের কাছ থেকে ওই সম্পত্তি আবার কিনে নেয়। তাহলে চেয়ারম্যান দণ্ডিত হবে 411 ধারায়, আর যারা চুরি করে তারা দণ্ডিত হবে কত ধারায়? 379 ধারায়। এখন এখানে চোরাই মালের আরো সাজা আছে, এই সাজাগুলো আমরা পরে আবার পড়বো, তখন আছে। চোরাই মালের আরো সাজা কিভাবে আমি বলি শুনেন। 411-তে বললো চোরাই মাল দখলের সাজা 3 বছর। 414-তে বলছে চোরাই মাল যদি লুকিয়ে রাখে তাহলেও সাজা 3 বছর। অর্থাৎ 11 আর 14 সাজা এক। ডাকাতির ফলে যে জিনিসপত্র সংগ্রহ করে সেটা চোরাই মাল বলে না, বাট ডাকাতির ফলে যে জিনিস লব্ধ করতে, লাভ করতে, ওই জিনিস যদি কেউ জেনে শুনে ক্রয় করে সে দণ্ডিত হবে 412 ধারায়। সেই ক্ষেত্রে সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। বুঝেন কিনা? অর্থাৎ যদি কেউ ডাকাতি করতে গিয়ে ধরেন 10 ভরি সোনা নিছে, গোপালগঞ্জের কোন স্বর্ণকার চোরাই ওই ওটা ডাকাতির সোনা জেনেও সে যদি ক্রয় করে, তাহলে সে কি 411-তে দণ্ডিত হবে না 412-তে? সে দণ্ডিত হবে 412-তে। তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর
413 ধারায় আর একটা সাজা আছে যে চোরাই মালের অভ্যাসগত কারবার করা। মানে একজন একবার কেনে 411, আর যদি সে বারবার, যারা অভ্যাসগত কারবারে লিপ্ত, যে রেগুলার মোবাইল চুরি করে আনে, একজন মোবাইল কেনে, তার মানে ওই কাজটা তারা কিভাবে করে, অভ্যাসগত ভাবে করে, তাহলে তাদের সাজা হবে 413 ধারায়। 413 ধারার সাজাও যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত, 4 বছর কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো এগুলা জাস্ট বললাম, আপাতত আপনার 411 মনে রাখলেই হবে। দেখেন, তো এখন আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে কোনো অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে কিনা। এটার অর্থ কি? ধরেন একজন লোক আহ বাস থেকে একজনের পকেট থেকে মোবাইল নিয়ে গেছে, তাহলে যদি বাস থেকে মোবাইল নাই, সে তো চুরি করছে, পুলিশ তার কাছ থেকে মোবাইলটা উদ্ধার করছে, এখন তার বিরুদ্ধে তো তাহলে চোরাই মালও পাওয়া গেছে আবার চুরিও করছে, তাহলে কি 379-র সাথে 411 ধারায় তার বিরুদ্ধে তার সাজা দেওয়া যাবে কিনা, এটা জানতে চাইছে। বলেন তো যাবে কিনা। শুনেন, যে চুরি করে তার কাছেই তো চোরাই সম্পত্তি থাকবে, এটাই তো স্বাভাবিক। উচ্চ আদালতের নজিরে আছে যে যে চুরি করে তার কাছ থেকে যদি ওই সম্পত্তি লাভ করে, তাহলে সেটাকে কি বলা যাবে না, মানে সেই ক্ষেত্রে চোরাই মালের জন্য তারে সাজা দেওয়া যাবে না, সে শুধু দণ্ডিত হবে কত ধারায়, 379 ধারায়। আবার যে ডাকাতি করে, ডাকাতির শাস্তি আছে 395 ধারায়, তার কাছ থেকে ডাকাতির মাল যদি উদ্ধার করে, তাহলে তারে কি 412-তে সাজা দেওয়া যাবে কিনা। 412-তে, কারণ যে ডাকাতি করে তার কাছেই তো ডাকাতির মাল থাকবে, এটাই স্বাভাবিক, তাহলে তাকে শুধু দণ্ডিত করতে হবে কত ধারায়, 395 ধারায়। তবে যদি এরকম হয়, দেখেন, যে চুরি করছে মোবাইল, তার কাছে ওই মোবাইল ছাড়া আরো চোরাই মোবাইল পাইছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারে 379-র সাথে সাথে 411 কি দেওয়া যাবে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমরা একটু পড়ি যে কোনো অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একসাথে শাস্তি পেতে পারে কিনা। না, কোনো অপরাধী চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে না, কারণ 410 ধারায় বলা হয়েছে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ, অপরাধ এবং অপরাধমূলক বিশ্বাসঘাতকতার মাধ্যমে কোনো সম্পত্তি দখল, গ্রহণ বা হস্তান্তর করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে। এখানে দেখা যাচ্ছে সম্পত্তিটি চুরি করার মাধ্যমেই চোরাই মালে পরিণত হয়েছে। এছাড়া 411 ধারায় চোরাই মাল গ্রহণের শাস্তি নির্ধারণ করা হয়েছে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা কি উভয় দণ্ড। 411 ধারায় চুরি বা এবং চোরাই মালের শাস্তি আলাদা করে বলা হয়নি, এখানে দুটোকে একত্রে ধরা হয়েছে। বিচারিক নজিরে আছে যে, এটা আন্ডারলাইন করেন, কোন ব্যক্তিকে 380 এবং 411 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে একত্রে দণ্ড প্রদান করা যায়। 380-তে কি আছে, ঘরে চুরি, আর তার কাছ থেকে, ঘর থেকে যে চুরি করতে সেই জিনিস যদি উদ্ধার করে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে শুধু কত ধারায়, 380 ধারায়। 411 কিন্তু এর সাথে যুক্ত হবে না। যদি আসামিকে 380 ধারায় দণ্ড দেওয়া হয়, তাকে তাকে 411 ধারায় দণ্ড দেওয়া যাবে। আবার ডাকাতির অপরাধে দণ্ডবিধির 395 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া হলে উক্ত ব্যক্তির নিকট ডাকাত লব্ধ মাল রয়েছে বলে পুনরায় তাকে 412 ধারায় দণ্ড দেওয়া যাবে না। আমি কিন্তু একটু আগেই বললাম যে ডাকাতির মাল যদি কেউ গ্রহণ করে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়, 412। উল্লেখ্য যে যদি কোনো ব্যক্তিকে চুরির দায়ে অভিযুক্ত করা হয় এবং তার দখল থেকে এমন কিছু চোরাই মাল পাওয়া যায় যা উক্ত চুরির সাথে সম্পর্কিত নয়, মানে সে তার কাছ থেকে এই আইফোন ছাড়াও আরো অন্যান্য মোবাইলও পাইছে, তাহলে তখন উক্ত ব্যক্তিকে চুরি এবং চোরাই মাল গ্রহণ উভয় অপরাধের জন্য আলাদাভাবে সাজা দেওয়া যায়। তাহলে রহমত সাহেব বলেন তো ভাই, যে যে চুরি করছে তাকে চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য সাজা দেওয়া যায় কিনা একসাথে। একসাথে যাবে না, কখন দেওয়া যেতে পারে বলেন। যে মাল চুরি করছে তাছাড়াও যদি অন্য কোনো জিনিস পাওয়া যায়, সেক্ষেত্রে তারা সাজা দেওয়া যেতে পারে, অন্য ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। আমরা চলে আসবো, দেখেন, বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন বা আর এক নাম কি, চাঁদাবাজি। আমরা অনেকেই যে ভুলটা করি, অনেক স্যারকেও ভুল করতে দেখছি, তারা যেটা বলতেছে যে চাঁদাবাজি আর দস্যুতারে এক করে ফেলছে, বিষয়টা কিন্তু তা না। হয়তোবা মনের মানে অজান্তে বলে ফেলছে, কিন্তু চাঁদাবাজি আর এক নাম হচ্ছে বলপূর্বক গ্রহণ, ইংরেজিতে বলে কি এক্সটর্শন, আর দস্যুতার আর এক নাম হচ্ছে ছিনতাই। দস্যুতার আর এক নাম কি ছিনতাই। এখন স্যার, সচরাচর আমরা, চুরির ব্যাপারে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। আর ওইখানে যে ঘরে চুরি হচ্ছে 380, বাইরে চুরি হচ্ছে
আহ 79। আহ, তো সেক্ষেত্রে স্যার যদি দোকান থেকে চুরি করে, সেটা ঘরে ধরবো না বাইরে ধরবো? আচ্ছা, আমাদের বিচারিক নজিরে আছে যে, এটা আমরা প্রিলিতে আমরা পড়ছি, বিচারিক নজিরে আছে যে দোকান থেকে চুরি করলে সেটা 379 অনুযায়ী গণ্য হবে। এখন দোকান থেকে যদি চুরি চাকর চুরি করে তাহলে তো আবার চুরি চলে আসবে কত দ্বারাই, 381। বাট নর্মালি দোকান থেকে চুরি করলে 379 দ্বারাই হবে। দেখেন, আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আনোয়ারুল হক সাহেব বোঝেন যে আপনি আইনের ভাষা ছাড়া আপনার আপনার দৃষ্টিতে বলেন যে চাঁদাবাজি কারে বলে। সেটা তো বইয়ের ভাষায় বললেন, বলপূর্বক করুন, আপনি আমার বুঝান যে চাঁদাবাজি কেমনে হয়, একটা উদাহরণ দেন। কিরম চাওয়া ঘটনা? হ্যাঁ, 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 এটা হচ্ছে কি এখন 5 লাখ টাকা পুলিশ খালি চাইলেই চাঁদাবাজি, নাকি তার দেওয়ার পরে চাঁদাবাজি হবে? আচ্ছা, আমাদের শোনেন, বলপূর্বক গ্রহণ হচ্ছে আর এক নাম, চাঁদাবাজি বললাম, ইংরেজিতে বলে এক্সটর্শন। এটা হলো চুরির চেয়ে, চুরি এবং দস্যুতার মধ্যবর্তী অপরাধ। মানে মাইন কাছে পাই পড়ে গেছে, এর নিচে আছে চুরি, উপরে আছে দস্যুতা, মাঝখানে আছে কি চাঁদাবাজি। এখন এই চাঁদাবাজিটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিরে কোনো কিছু ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ক্ষতির ভয়, আঘাতের ভয়, মৃত্যুর ভয়, ভয়টা যে কোনো ভয় হতে পারে, এবং ভয় দেখাইয়া তার কাছ থেকে কোনো কিছু কি আদায় করতে, মূল্যবান জামানত টাকা পয়সা। বাট এই মূল্যবান জামানত টাকা পয়সায় ভয় দেখায় এটা তাৎক্ষণিক না, দূরবর্তী ভয়। কেমনে? আপনার এলাকায় একজন 5 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ করতেছে বিল্ডিং এর, আপনি যাই বললেন যে আমি হচ্ছি পাগলা তানভীর, আমারে যদি তুমি 5 লাখ টাকা না দাও তাহলে কিন্তু 1 মাসের মধ্যে তোমার এই টাকা তুমি শেষ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে, এবং সে ঠিকই ভয় পেয়ে ঠিকই 5 লাখ টাকা 1 মাসের মধ্যে দিয়ে দিছে। এখন এই ভয়টা কি তাৎক্ষণিক ছিল? না, তার সময় দিতে কতদিন? 1 মাস। তো এই ক্ষেত্রে পাগল লোক খুব ডেঞ্জারাস। ওই হুমায়ুন আহমেদের আরো একটা নাটক দেখবেন, ম্যাজিস্ট্রেটে ঘুষি দিয়ে দাঁত ফেলায় দেয় এক পাগল, সে লজ্জায় আর দেখাইতে পারে না। যাই হোক, তাহলে তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে ভয়টা হচ্ছে কি ভয়? দূরবর্তী ভয়। আচ্ছা, এখন আবার আপনারা আবার জেনারেল এক্সেপশনে ফেলায়েন না যে পাগলা তানভীর তো অপরাধ হয় না। এখন তার নাম পাগলা তানভীর, বাট সে তাতে মাতাল তালে ঠিক। জি, দেখেন। তাহলে এখন আহ, এখন আমার এখানে একটা কথা আছে। এই চাঁদাবাজি হতে হলে আপনার পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে হবে। কেমনে? আপনি ভয় দেখাইছেন এবং সে ভয় পেয়ে আপনার টাকা পয়সা দিয়ে দিচ্ছে, তাহলে হয়ে গেছে চাঁদাবাজি। বুঝতে পারছেন? বা বলপূর্বক গ্রহণ। একটু পড়ি দেখেন, চুরি এবং দস্যুতার মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ। 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। 383 ধারা মতে, যদি কোনো ব্যক্তি গোল দিবেন ভয় দেখিয়ে বা অসৎ উপায়ে প্ররোচিত করে অন্য কোনো ব্যক্তির নিকট থেকে গোল দিবেন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ। উক্ত গ্রহণকে বলপূর্বক গ্রহণ বলে। তাহলে এই জায়গায় আমরা একটা যদি পার্থক্য দেখি, চুরির ক্ষেত্রে কিন্তু সম্মতি ছিল বলেন, আর এই জায়গায় সম্মতিটা আদায় করতেছে কেমনে? ভয় দেখাই। চুরির ক্ষেত্রে কি সম্পত্তি ছিল বলেন? এই জায়গা কি সম্পত্তি? এই স্থাবর অস্থাবর উভয়। চুরির ক্ষেত্রে কিন্তু স্থাবর ছিল না। তারপরে দেখেন, বলপূর্বক গ্রহণ অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখবে। আন্ডারলাইন করে, এটা গুরুত্বপূর্ণ। তবে ক্ষতির ভয়টি দূরবর্তী হতে হবে। বলে নাই যে এই মুহূর্তে টাকা দিবা, নাহলে কিন্তু নারী বুড়ি সব বের করে ফেলবো, এটা বলে নাই। বলতেছে তার সময় দিতে, যে এতদিনের মধ্যে দিবা, নাহলে কিন্তু তোমার নামে কুৎসা রটাই দিব, বা তোমার বাচ্চাকে কিডন্যাপ করা হবে। এই যে যে আহ, দূরবর্তী ভয়টা হচ্ছে, এবং পরবর্তীতে সে যদি টাকা পয়সা দিয়ে দেয় ঠিকই, তাহলে এটা কি হয়ে যাবে? চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন। যে ব্যক্তিকে ভয়ে রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে, যেমন ভয় দেখিয়ে চাঁদা দান বা চাঁদা বা মূল্যবান জামানত আনতে বললেন, আদায় করা। অবশ্যই আদায়টা কি হতে হবে? হতে হবে। তাহলে আমরা বলপূর্বক গ্রহণের উপাদানে চলে আসি। দেখেন, উপাদান, অভিযুক্ত ব্যক্তি অবশ্যই কোনো ব্যক্তিকে
ক্ষতির ভয় রাখবে। যে ব্যক্তিকে ভয় রেখেছে তাকে প্ররোচিত করবে কোনো সম্পত্তি অর্পণে। সম্পত্তিটা অবশ্যই কি স্থাবর বা অস্থাবর সম্পত্তি হতে হবে। এবং 4 নাম্বারটা দেখেন, এখানে এমন প্ররোচনা অবশ্যই কি হতে হবে, অসাধুভাবে হতে হবে। তারপরে দেখেন অন্য কথায় বলা যায় যে বলপূর্বক গ্রহণ অপরাধ সংগঠনের জন্য গোল দিবেন, 2টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। ক্ষতির ভয় এবং গোলদেন সম্পত্তি অর্পণ। এবং মানে কি, এবং মানে হচ্ছে ভাই যে 2টা উপাদানই থাকতে হবে, ক্ষতির ভয়ও থাকবে এবং কি থাকবে, সম্পত্তি অর্পণও থাকবে। উদাহরণ দেখেন, ক খ কে ভয় দেখায় যে 2 লক্ষ টাকা না দিলে তার নামে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে। খ ক কে 2 লক্ষ টাকা দেয়, এই ক্ষেত্রে ক কি করেছে, বলপূর্বক গ্রহণ করেছে, বা বলপূর্বক গ্রহণের আর এক নাম কি বলেন, চাঁদাবাজি। এখন শাস্তিতে আমরা চলে আসি। শাস্তি, আমরা এই জায়গায় শাস্তি করব জোড়ায় জোড়ায়, জোর শাস্তি ধারা একসাথে, বিজোড় ধারা একসাথে। 384 এবং 386। 84 ধারা একটু একটু দেখি, দেখেন যে 384 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, বলপূর্বক গ্রহণ করে মানে কি, ক্ষতির এই জায়গায় দেখেন, আহ, অপর কোনো ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, তাহলে সেই সেই ব্যক্তি লেখেন, সেই ব্যক্তি। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু অ্যাড করতে হবে, এখানে করার যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তিকে লেখেন ক্ষতির ভয় দেখিয়ে, ল্যাঙ্গুয়েজটা এরকম, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখিয়ে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, এমন হবে, অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখিয়ে গ্রহণ করে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখিয়ে, মানে কাজ থেকে এটা কেটে দেবেন আর কি, অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখিয়ে কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে, তাহলে সে যে কোনো বর্ণনার কারাবাস, যার মেয়াদ কত, 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। এটা শুনেন, ওই যে যে একটু আগে উদাহরণটা বললাম যে বলছে যে তোমার নামে অশ্লীল ছবি ছেড়ে দিব যদি তুমি 50,000 টাকা না দাও, সে ভয় পেয়ে 50,000 টাকা দিয়ে দিছে। তাহলে এই যে যে টাকাটা আদায় করলো সে দণ্ডিত হবে কত দ্বারাই, এই 384 দ্বারাই। কারণ আপনি কিসের ভয় দেখাইছিলেন, ক্ষতির ভয়। এবং এই জায়গায় ক্ষতির ভয় দেখাইছে, টাকা পয়সাও কি দিয়ে দিছে, মানে টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। 86 ধারা দেখেন, 386 ধারা অনুযায়ী গোল দিবেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণের শাস্তি হলো, কিসের ভয় দেখাইছে, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রেখে বলপূর্বক গ্রহণের শাস্তি, মানে বলছি যে তুমি যদি 50,000 টাকা না দাও তাহলে তোমার খুন করে ফেলবো, 1 মাসের মধ্যে 50,000 টাকা দিবা। এবং সে 50,000 টাকা দিছে, তাহলে এই ক্ষেত্রে এই যে যে টাকা যে আদায় করলো, যে চাঁদাবাজি করলো, সে দণ্ডিত হবে কত দ্বারাই, কারণ এটা মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় ছাড়া অন্য যে কোনো ভয় হলে মামলা হতে কত দাঁড়ায়, 84 দাঁড়ায়। বুঝেন কিনা। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় যদি আদায় করে যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে হচ্ছে কি বলেন। তাহলে 84 আর 86 আমরা একসাথে মনে রাখবো। এখন মনে রাখবো আমরা 85 আর 87। 85 আর 87 দেখেন, 85টা দেখেন, এই যে আন্ডারলাইন করাই আছে, বলপূর্বক গ্রহণের জন্য কোন ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখার শাস্তি হলো যে কোনো বর্ণনা কারাবাস, যা 14 বছর পর্যন্ত হতে পারে, 5 বছরের নিচে হবে না। বলপূর্বক গ্রহণের জন্য মানে মাত্র ক্ষতির ভয়ে রাখছে, বলপূর্বক বলছে যে তুমি যদি এত 50,000 টাকা না দাও অশ্লীল ছবি ছেড়ে দিব, এই মুহূর্তে যাই সে মামলা করে দিছে, তাহলে মামলা হবে 385 দ্বারাই, কারণ এখনো টাকা কিন্তু দেয় নাই, বলপূর্বক গ্রহণটা এখনো সম্পাদিত হয় নাই, মাত্র ভয় রাখছে। যদি টাকা পয়সা দিয়ে দিত তাহলে মামলা হতো 84-তে, আর মাত্র ভয় রাখছে, তখন মামলা হবে কততে, 85-তে। এবং এই জায়গায় সাজা বেশি দেখেন, যে কোনো বর্ণনার কত, 14 বছর পর্যন্ত হতে পারে, আর 5 বছরের নিচে হবে না, বা অর্থদণ্ড বা, বোঝেন কিনা। আনোয়ারুল হক সাহেব বলেন 84 এবং 85 মধ্যে পার্থক্য কি। আপনি শুধু ক্ষতির ভয় দেখাচ্ছে, আর 85 তো ক্ষতির ভয়তে মানে তাৎক্ষণিক। না, হলো 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 না তো, তাৎক্ষণিক ভয় থাকলে তো সেটা চাঁদাবাজি হয়ে যায় না।
ইখতিয়ার সাহেব বলেন। নিয়ে ফেলছে, নিয়ে ফেলছে, কেবল ক্ষতির ভয়ে রাখছে। ধন্যবাদ। মানে বলপূর্বক চাঁদাবাজিটা এখনো কমপ্লিট হয় নাই, মাত্র ভয়ে রাখছে, ক্ষতির ভয়ে রাখছে। তাহলে কত? 50। এবং সাজা বেশি, দেখেন কত, 14 বছর এবং 5 বছরের নিচে হবে না। তার মানে দেখেন টাকা পয়সা দিয়ে ফেলালে শাস্তি কম, আর কেবল ভয় দেখাইছে এই সময় কি শাস্তি বেশি। দেখেন 387 ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতে ভয় রাখার শাস্তি হলো, মানে আপনি বলছেন যে এটা যদি না দাও তোমার মৃত্যু ঘটাবো, কিন্তু খুন করে ফেলবো, হাড় ভেঙে ফেলবো, মাথা মাথা খুলি ফাটাই ফেলবো, যে গুরুতর আঘাতের যে ভয় দেখাইছেন, এখনো টাকা পয়সা নেন নাই, তাহলে দণ্ডিত হবে কত দাঁড়ায়? 87 দাঁড়ায়। সাজা দেখেন যাবজ্জীবন কারাবাস এবং যা কয় বছরের নিচে হবে না। বুঝছেন কিনা? 84 এবং 86। 84-তে ক্ষতির ভয় দেখাইছেন, টাকা পয়সা নিয়ে নিছেন, সাজা 3 বছর। 86-তে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছেন, টাকা পয়সা নিয়ে নিছেন, সাজা কত? 10 বছর। 85-তে হলো ক্ষতির ভয় দেখাইছেন, টাকা পয়সা কেন নেন নাই, তাহলে সাজা 14 বছর, 5 বছরের নিচে হবে না। আর 87-তে হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছেন, টাকা পয়সা কেন নেন নাই, তাহলে সাজা কত? যাবজ্জীবন, 7 বছরের নিচে হবে না। অনলাইন অফলাইন যারা আছেন কিনা, বুঝতেন কিনা? ইকদার সাহেব বলেন। শাস্তির পরিমাণ বেশি, এটা আমরা তো আসলে লর্ড ম্যাকুলের ফেসবুক আইডি টাইডি যদি পাইতাম, ওনারা জিজ্ঞাসা করতাম, উনি তো বহুত আগে মারা গেছে। তো এখন এই শাস্তির আমি এক্সাক্ট ব্যাখ্যা এইভাবে হতে পারে যে অপরাধ যাতে সংগঠন যে মাত্র ভয়ে রাখছে, এক্ষেত্রে তার শাস্তির পরিমাণ বেশি রাখছে আর কি। আর কি উদ্দেশ্যে রাখছে এটা আমি আপনার বলতে পারবো না, বা ভবিষ্যতে জানলে জানাবো। হুম, জি। ধরেন এইভাবে বলা যেতে পারে যে আত্মহত্যা করলে কোনো শাস্তি আছে, কিন্তু চেষ্টা করলে কত? 1 বছর। তাহলে সেইভাবে বলা যেতে পারে ঘটনা যেহেতু ঘটেই গেছে, সেক্ষেত্রে একটা সাজা, যখন কেবল ঘটতে যাচ্ছে তখন সাজার পরিমাণ এই জায়গা কিছু কিছু ক্ষেত্রে বেশি দিচ্ছে আর কি। হ্যাঁ, ওই যে পিয়াল সাহেব বলছে যে প্রতিরোধ করে রাখা হয়েছে, বলা যেতে পারে। আমার অনলাইন ক্লাসে এক এক ভদ্রলোক কমেন্ট করছে যে স্যার এত গোপালগঞ্জের উদাহরণ না দিলে হয় না, মানে যে কোনো কিছু বুঝাইতে গেলে যে গোপালগঞ্জের অমুক জায়গায় ঘটছে তমুক জায়গায় ঘটছে, গোপালগঞ্জে কি অ্যালার্জি হয়েছে বুঝতে পারছেন? তাহলে আমি বললাম যে আমার বাড়ি গোপালগঞ্জ, আমার কোচিং সেন্টারটাও গোপালগঞ্জ, তাহলে আমি কোন জায়গার উদাহরণ দেবো? বুঝতে পারছেন? আর এতদিন এতদিন আপনার গোপালগঞ্জে বাঁধলো না, এখন আপনার গোপালগঞ্জে চুলকনি। দেখেন, তো আমরা চলে আসি আহ দস্যুতা বা ছিনতাই, রবারি। দস্যুতার আর এক নাম কি শুনেন? খুব সহজ। চুরি বা বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যদি আপনি 3টা কাজ করেন বা করার চেষ্টা করেন, তখন ওই চুরি বা বলপূর্বক গ্রহণ হয়ে যাবে রবারি বা দস্যুতা বা ছিনতাই। চুরির ক্ষেত্রে যদি আপনি কারো মৃত্যু ঘটান, আঘাত দেন বা বেআইনি বাধা দেন বা আটক করেন, বা এইগুলো 3টা করার, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন, একজন হত্যা করছেন, ওই চুরি কি হয়ে যাবে? দস্যুতা। চুরি করতে গিয়ে ধরা পড়ছেন, তারে মৃত্যু ঘটানোর ভয় দেখাইছেন, তাহলেও কি হয়ে যাবে? দস্যুতা। চুরি করতে গিয়ে ধরা পড়ছেন, ঠেলা দিছেন, হাত ভেঙে গেছে, কি হয়ে গেছে? দস্যুতা। ঠেলা দেওয়ার ভয় দেখায় দৌড়াই পালায় চলে আসছেন, এটাও কি? দস্যুতা। আবার বল চাঁদাবাজি করতে যাই আপনি ভয়টা দেখেছেন, তাৎক্ষণিক যেই মুহূর্তে টাকা দেবে, আমি পাগলা তানবীর, এখনই আমাকে টাকা দিতে হবে নাহলে তোমার কামড়াবো। বুঝতে পারছেন? এই ভয়, তাৎক্ষণিক ভয় যদি দেখায়, তাহলে এটা কি হয়ে যাবে? কামড়ানোর ভয়তে হাসেন না। ভারতের এক লোক আছে, এক নায়িকা, তার এক কুকুরে কামড়াইতে আসছে, সে কুকুরে কামড়াইছে, কুকুর মারা গেছে। মানে কুকুর কামড়ানোর আগে সে কুকুরে কামড়াইছে, পরে 4-5 দিন পর সে কুকুর মারা গেছে। আচ্ছা, দেখেন, তাহলে যদি আপনি হ্যাঁ, তো এখানে মনে রাখেন
যে যদি আপনি তাৎক্ষণিক ভয় দেখান চুরি বা বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে তিনটা কাজ করেন বা করার চেষ্টা চেষ্টা করেন। তিনটা কাজ হচ্ছে কি? মৃত্যু, আঘাত, বেআইনি বাধা। এই তিনটা করা অথবা এই তিনটার কি করা? চেষ্টা করা। তাহলে ওই চুরি বা ওই বলপূর্বক গ্রহণ কি হয়ে যাবে? ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আপনার গলা থেকে একজন ছিনতাইকারী, মানে ছিনতাইকারী ধরেন এক লোক চেন টান দিয়ে চলে গেছে, আপনি তার মুখও দেখেন নাই, কিন্তু আপনার গলা তো চলে গেছে, কাটতেছে বা আপনি ব্যথা পাইছেন। বলেন তো এটা চুরি না দস্যুতা না বলপূর্বক গ্রহণ? কি হবে বলেন? এটা চুরি হবে না, কারণ এই জায়গায় তো আপনি চুরি করতে যায় সে কি করছে? আঘাত হয়ে গেছে। তখন যখন চুরি করতে যে আঘাত দিবেন তখন সেটা কি হয়ে যাবে? দস্যুতা। যদি এমন হতো সে হেঁটে যাচ্ছে, তার পার্সের ভিতর থেকে ওই চেনটা নিয়ে নিয়ে গেছে, তখন আবার সেটা কি হতো? বুঝেন কিনা? কিন্তু পার্সের ভিতর থেকে মোবাইল নিছে, যখন নদীতে গেছে হাত দেখে পড়ছে, তা হাত ধরে টান দিয়েছে, ওপর ঠেলাই দিয়ে দৌড় দিয়ে চলে গেছে, এটা কি হয়ে গেছে? দস্যুতা। বুঝেন কিনা? তাহলে আমার থিওরি সোজা যে যখন চুরি বা বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে আমি তিনটা কাজ করব বা তিনটা কাজ করার কি করব? চেষ্টা করব, তখন সেটা কি হয়ে যাবে? সেই চুরি হয়ে যাবে দস্যুতা বা ছিনতাই, বা ইংরেজিতে কি বলে? রবারি। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে আমাদের দণ্ডবিধিতে এই একটা অপরাধ, যে অপরাধের সর্বোচ্চ সংখ্যা বলে দেওয়া আছে। এই দস্যুতা সর্বোচ্চ করে হলো 4 জন, 1 থেকে 4, অর্থাৎ সর্বনিম্ন 1, সর্বোচ্চ কত? 4। এই অপরাধ তারা আর কোন অপরাধের সর্বোচ্চ সংখ্যা বলা হয়। জি। আর এই দস্যুতা যখন 5 জনে মিলে করবে তখন সেটা হয়ে যাবে কি? ডাকাতি। অর্থাৎ দস্যুতা এবং ডাকাতির মধ্যে সংখ্যাগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, লাইন কেটে যাবে, লাইন দিচ্ছি আবার আমরা, আরেকটু বাকি আছে। তো আমরা যেটা বলতেছিলাম, দস্যুতা যদি বুঝে থাকেন, ডাকাতি বোঝা খুব ইজি, আমরা একটু পড়ে ফেলি। দেখেন, দস্যুতা বা ছিনতাই রোবারি। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক ধরনের অপরাধ। আমাদের প্রিলিতে প্রচুর প্রশ্ন আছে এই প্রশ্নটা, যে দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক প্রকৃতির অপরাধ, বা প্রতিটি দস্যুতায় থাকে চুরি বা বলপূর্বক গ্রহণ, নাকি চুরি এবং বলপূর্বক গ্রহণ, কোনটা? চুরি বা। এখন আপনি রিটেনে বা এবং নিয়ে এত সমস্যা নাই, আপনি বা জায়গায় এবং লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু এমসিকিউতে এগুলা একেবারেই পুঙ্খানুপুঙ্খ হতে হবে। অর্থাৎ প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। দণ্ডবিধি 390 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ, এই যে আন্ডারলাইন করেন, 1 থেকে 4 জন চুরি বা বলপূর্বক গ্রহণ সংগঠনকালে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা সংগঠন করে বা করার চেষ্টা করে, তখন উক্ত চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হয়। চুরি কখন দস্যুতায় পরিণত হয়? দেখেন খুবই ইজি, যে চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য কোনো অপরাধী অন্য কোনো ব্যক্তিকে চুরি সংগঠনকালে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা চেষ্টা করে। মানে চুরির সময় আপনি কি করছেন? মৃত্যু ঘটাইছেন, আঘাত করছেন, অথবা বেআইনি বাধা দিয়েছেন, অথবা চেষ্টা করেছেন। আর মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার এটা আন্ডারলাইন, তাৎক্ষণিক ভয় দেখায়। আপনার এক্সটর্শন বা চাঁদাবাজির ক্ষেত্রে ভয়টা থাকে কি ভয়? দূরবর্তী ভয়। চাঁদাবাজির ক্ষেত্রে কি? দূরবর্তী। আর এই দস্যুতার ক্ষেত্রে ভয়টা কি? তাৎক্ষণিক। তো বলপূর্বক গ্রহণ যখন দস্যুতা হয়, দেখেন, বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে যখন বলপূর্বক গ্রহণ করার জন্য কোনো অপরাধী অন্য কোনো ব্যক্তিকে, বলপূর্বক গ্রহণের দস্যুতার প্রাথমিক শর্ত হলো অপরাধীর আন্ডারলাইন উপস্থিতি। বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু বা আঘাত বা বেআইনি আটকের ভয় দেখাচ্ছে, অর্থাৎ ভিকটিমের সামনে বা নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক গ্রহণ করবে। অর্থাৎ ভিকটিমের সাথে সামনে থেকে যদি তাৎক্ষণিক ভয় দেখায়, তাহলে সেই বলপূর্বক গ্রহণ হয়ে যাবে কি? দস্যুতা। এমন উপস্থিত থেকে মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের বা বাধার তাৎক্ষণিক ভয় দেখাবে বা বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশের কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা। তাহলে আমার এটা উত্তর লেখা খুবই সহজ, আপনি ওই তিনটা জিনিস ব্যাখ্যা করবেন। যে চুরির ক্ষেত্রে যদি এইভাবে লিখবেন, চুরির ক্ষেত্রে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় 1, চুরির ক্ষেত্রে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করে 2, চুরির ক্ষেত্রে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়। কথা শেষ। আবার বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয়, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করে, বা বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তখন সেই বলপূর্বক গ্রহণ কিসে পরিণত হয়? দস্যুতায় পরিণত হয়। আমরা চলে আসি দস্যুতার সাজায়। দেখেন,
দস্যুতার শাস্তি সম্পর্কে দণ্ডবিধি 392 ধারা থেকে 394 ধারা পর্যন্ত আলোচনা করছে। সংজ্ঞা দিল কত ধারায়? 390। শাস্তি বলছে 392। দেখেন 392 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনের শাস্তি হলো, আন্ডারলাইন করেন, 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং হচ্ছে কি অর্থদণ্ড। এখানে দস্যুতা ডাকাতির যত সাজা আছে সব সাজা কি জানেন? সব সাজা হচ্ছে সশ্রম। তবে এটা গুরুত্বপূর্ণ, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি কেউ বলতেন রাজপথে দস্যুতা সংগঠন করে, তাহলে তার শাস্তি হলো 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বাট করেছেন কখন? রাতের বেলা। সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী মানে হচ্ছে কি রাতের বেলা। রাতের বেলা কোথায় করলে? রাজপথে করলে দস্যুতার সাজা কিন্তু বেশি, 14 বছর। 393 ধারায় দেখেন দস্যুতা সংগঠনের উদ্যোগ, উদ্যোগের নিচে আন্ডারলাইন করেন, এখানে উদ্যোগের শাস্তি 7 বছর সশ্রম কারাদণ্ড। অর্থাৎ দস্যুতা সংগঠন করলে সাজা যদি 10 বছর হয় তাহলে উদ্যোগের সাজা একটু কম হবে, সাজা কত? 7 বছর সশ্রম। 394 ধারা অনুযায়ী দস্যুতা সংগঠনে স্বেচ্ছাধীন আঘাত প্রদানের শাস্তি হলো, মানে দস্যুতা তো করছেনই, করার সময় আপনি কি আঘাতও করছেন, তাহলে সাজা বেশি, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে এই জায়গায় আমার দস্যুতার সাজা কি কি পেলাম? 392-তে হলো 10 বছর সশ্রম, যদি রাজপথ করেন 14 বছর সশ্রম। দস্যুতার উদ্যোগ 393-তে 7 বছর সশ্রম। দস্যুতার সময় যে আঘাত দেন যাবজ্জীবন কারাবাস বা 10 বছর সশ্রম এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে যদি আপনাকে দস্যুতার সাথে চুরির পার্থক্য করতে বলে পারবেন না, দস্যুতার সাথে চাঁদাবাজি করতে বললেও কি পারবেন। ইভেন দস্যুতার সাথে যদি আমারে বলে যে আপনি অবৈধ বাধার পার্থক্য করেন, তাও কিন্তু পারা যাবে। ডাকাতিতে চলে এসে আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসি। ডাকাতিটা একটু দেখি। দেখেন আমি আগেই বলেছি যে চুরি দস্যুতা আর ডাকাতির মধ্যে কি পার্থক্য আছে? সংখ্যাগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। দণ্ডবিধি 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 391 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা সংগঠন করে, আন্ডারলাইন করেন বা করার চেষ্টা করে, চেষ্টা করতে আন্ডারলাইন করছেন। 5 বা ততোধিক ব্যক্তি যদি দস্যুতা সংগঠন করে বা করার চেষ্টা করে, তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে কি হবে? গণ্য হবে। এবং ডাকাত দলের প্রত্যেক সদস্য ডাকাতি করেছে বলে ডাকাতি করেছে বলে গণ্য হবে। লেখেন ডাকাতি করেছে বলে কি হবে? গণ্য। প্রত্যেক সদস্য ডাকাতি করেছে বলে গণ্য হবে। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতাই ডাকাতি নয়। অপরাধীর সংখ্যা ছাড়া দস্যুতা এবং ডাকাতির উপাদান সমূহ কি বলেন? অভিন্ন। তাহলে আমরা ডাকাতির উপাদান যদি দেখি, দেখেন 5 বা ততোধিক সদস্য থাকবে, তারা অবশ্যই দস্যুতা সংগঠন করবে এবং দস্যুতা সংগঠন বা দস্যুতা সংগঠনে কি করবে? প্রচেষ্টা করবে। তারা অবশ্যই মিলিতভাবে কাজটা করেছে, তারা কাজটা করেছে একত্রে মিলিতভাবে। ডাকাতির শাস্তি চলে আসে। দেখেন 395 ধারা অনুযায়ী ডাকাতি সংগঠনের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। 95 ধারায় দস্যুতার ডাকাতির সাজা কিন্তু যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং সেই সাথে কি অর্থদণ্ড। 93 ধারা গুরুত্বপূর্ণ। দেখেন ডাকাতিকালে 5 বা ততোধিক সদস্যের সমন্বয়ে গঠিত ডাকাত দলের কোনো একজন সদস্য যদি ডাকাতি সংগঠনকালে খুন করে, সকলের সম্মতি থাকুক বা না থাকুক, উক্ত ডাকাত দলের সকল সদস্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত। ডাকাতি করতে গেছেন, কারো পরিকল্পনা ছিল না হত্যা করবেন, একজন হত্যা করে ফেলছে, সবাই সমানভাবে দায়ী হবে। আগে থেকেই পরিকল্পনা করে গেছেন হত্যা করবেন, তাহলে তো দায়ী হবেই। আগে থেকেই পরিকল্পনা করছেন যে ডাকাতি করবো কিন্তু কারো হত্যা করবো না, কিন্তু হত্যা আপনি করে ফেলেছেন, সবাই দায়ী হবে। ডাকাতি করতে গেছেন, একজন হত্যা করতে গেছে, বাকি সব ডাকাত মিলে বাধা দিছে যে ভাই হত্যা করিস না, বাট তারপরেও সে করছে, তবুও সবাই সমানভাবে দায়ী হবে। আর ডাকাতি সংগঠন কালে যদি খুন করে, এই জায়গা কিন্তু মামলার ক্ষেত্রে মামলা 302 লাগবে না, 34ও লাগবে না। একটাই ধারা, কত ধারা? 393। এই জায়গা প্রি প্ল্যান থাকলেও 34 লাগবে না। এই জায়গা খুনের জন্য 302ও কি লাগবে না, শুধু একটাই ধারা। সেই ধারাটা কত? 393। 399 ধারা অনুযায়ী দেখেন ডাকাতি সংগঠনের উদ্যোগের শাস্তি হলো, যদি ডাকাতির শাস্তি 10 বছর হয়, উদ্যোগের ডাকাতির শাস্তি যাবজ্জীবন হলে উদ্যোগের শাস্তি একটু কত? 10 বছর সশ্রম। আমরা প্রিলিতে এইভাবে মনে রেখেছিলাম, দস্যুতার উদ্যোগ 393, ডাকাতির উদ্যোগ 399, দুইটাই বিজোড়, 93 আর 99। আর 400 ধারা অনুযায়ী ডাকাত দল ভুক্ত আর সাজা দেখেন 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তো এগুলো আপনাদের পড়তে হবে। আমরা এই শেষ প্যারাটা পড়ে আজকের লেকচার শেষ হবে। দেখেন
এক উদাহরণের মাধ্যমে সকল এই চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা এবং ডাকাতির পার্থক্য বোঝা যাবে। আমি একটু পড়ি, রিডিং দেখেন যে দস্যুতা এবং ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত। যেমন চারজন ব্যক্তি দিলীপের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ব্যতীত গ্রহণ করে, উক্ত চারজন ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। আবার উক্ত চারজন ব্যক্তি যদি দিলীপকে হুমকি দেয় যে 1 লক্ষ টাকা না দিলে তারা দিলীপের ছেলেকে ক্ষতি করবে, এবং দিলীপ উক্ত 1 লক্ষ টাকা চারজনকে দিয়ে দেয়, তখন উক্ত চারজন ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। আবার উক্ত চারজন ব্যক্তি দিলীপের নিকট হতে 1 লক্ষ টাকা গ্রহণ করার সময় তাকে ইচ্ছা করে জখম করলে বা তাৎক্ষণিক ভয় দেখালে উক্ত চারজন ব্যক্তি দস্যুতার জন্য দায়ী হবে। আবার দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তারা কি ডাকাতি করেছে বলে গণ্য হবে। আপনাদের হোমওয়ার্ক দিই, আপনারা লিখবে, লিখে আনবেন নেক্সট ক্লাসে, একটু লিখে রাখেন। অবৈধ বাধা, অবৈধ আটকের পার্থক্য, পার্থক্য লিখে আনবেন। অবৈধ বাধা, অবৈধ আটক, দেখেন। আমরা আগামী দিনে এই সমস্যাগুলো পড়বো, হোমওয়ার্ক করবেন। অবৈধ বাধা, অবৈধ আটক, এগুলো পার্থক্য লিখবেন। তারপরে লেখেন চুরি ও চাঁদাবাজি, চুরি ও চাঁদাবাজি, দস্যুতা ও ডাকাতি। অনলাইনে যারা আছেন তারাও লিখে দেখাবেন। এই পার্থক্য লিখতে গেলাম, লিখতে বললাম, এগুলা লিখে আমাকে দেখাবেন। তাহলে অবৈধ বাধা, অবৈধ আটক, চুরি ও চাঁদাবাজি, আর দস্যুতা ওর কি ডাকাতি, এগুলা লিখে দেখাবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। আর শনিবারে পরীক্ষা আছে সকালবেলা 10টায়, 2 ঘন্টার পরীক্ষা, 50 মার্কের। আপনাদের সিআরপিসি সাজেশনের 6 থেকে 12 নাম্বার পর্যন্ত, সিআরপিসির 6 থেকে 12 নাম্বার। আমি আশা করি সবাই পরীক্ষা দিবেন।